আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? স্যার ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ। আমরা কি ক্যাপিটাল বাজেটিং এ যাব নাকি পরের চ্যাপ্টারে যাব? সরি, হ্যাঁ, ফার্দার ইনভেস্টমেন্ট যেখানে ছিলাম। স্যার আমরা ওই চ্যাপ্টার থেকে কিছু কথা বলে বোঝায় সামনের দিকে গেলে, কারণ এই চ্যাপ্টারটা আসলে গুরুত্বপূর্ণ, অনেক বড় বড় অঙ্ক এখান থেকে আসে। সাম এক্সটেন্ট কিছু কথা বলে স্যার যাওয়া যেতে পারে। তাহলে আমরা কত দূর করছিলাম গত ক্লাসে? আমি তো মনে হয় এক্সাম সব শেষ করে ফেলছিলাম, তাই না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। কোনো এক্সাম্পল এখানে বাকি ছিল না, রাইট? এখন আমাদের 10 নাম্বার এক্সাম্পলটা স্যার একটু আমি ওই সময় মিস করছি কিনা স্যার বুঝতে। মিস করলে তো আপনারা ইয়ে পাবেন, মিস করলে তো ইয়ে পাবেন, রেকর্ড পাবেন। রেকর্ড ওপেন করে দেবে, রেকর্ড ক্লাসটা শেষ হলে রেকর্ড ওপেন হয়ে যাবে, ডাউনলোড করতে পারবেন না, ভিউ করতে পারবেন। এমনি স্পেসিফিক কোশ্চেন পুরো অঙ্ক জি স্যার। স্যার পুরো অঙ্ক না, ঠিক স্যার। এই যে এখানে ইয়ার 1 এ এবং ইয়ার 2 তে যে ফার্স্ট কলামে ক্যাশের কলামে 11 এবং 44 এটা কোথা থেকে আসলো স্যার? ঠিক এইটা 11 হচ্ছে এই যে দেখেন, আপনি যদি ফার্স্ট এক বছর অ্যাসেটটা এক বছর পরে রিপ্লেস করে ফেলেন, হ্যাঁ জি স্যার, তাহলে আপনি এটা রান করতে আপনার ক্যাশ চলে যাবে কত? রানিং কস্ট 1,10,000। আচ্ছা, বিক্রি করে পাবেন কত যদি এক বছর পরে রিপ্লেস করেন? 121 স্যার। 1,21,000। আচ্ছা, জি স্যার। জি স্যার। তো ইনফ্লো হবে না আউটফ্লো হবে? পজিটিভ না নেগেটিভ? দুটো মিলে? জি স্যার, পজিটিভ হবে 11। কত? জি স্যার, 11 স্যার। বুঝছেন এটা? জি স্যার। জি স্যার। এক বছর পরে এই জন্য এক বছরের ফ্যাক্টর আমরা দিয়ে দিলাম। ওকে। আর যদি আপনি সেকেন্ড ইয়ারে রিপ্লেস করেন তাহলে প্রথম বছরে শুধু রানিং কস্টটাই হবে। হ্যাঁ, যদি সেকেন্ড ইয়ারে রিপ্লেস করেন তাহলে প্রথম বছর তো আর বিক্রি করছেন না, কাজে এটা রিলেভেন্ট না। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে প্রথম বছর শুধু 1,10,000 হবে এটা রানিং কস্টটা। সেকেন্ড ইয়ারে আসেন, সেকেন্ড ইয়ারে আপনার রানিং কস্ট যাবে 1,32,000 আর বিক্রি করে পাবেন, স্ক্র্যাপ ভ্যালু পাবেন হচ্ছে 88। তাহলে আপনার আউটফ্লোটা বেশি। কত বেশি? মাইনাস করলে পাবেন আপনি 44 বেশি। এইভাবে প্রত্যেক বছর যাবে। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। বাকিদের কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, না হলে টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং কোনোটা নিয়ে প্রবলেম আছে কিনা তাহলে আমি সেটা স্পেসিফিক্যালি দেখাই। অনেকগুলো টেস্ট, এটা যদি সবগুলো দেখাই তাহলে মোটামুটি আমি আর ওই সিলেবাস বাকি 3-4টা চ্যাপ্টার শেষ করতে পারবো না। স্পেসিফিক কোনোটা নিয়ে কোশ্চেন আছে কিনা তাহলে আমি ওইটাতে হিট করতে পারি, তাছাড়া সব অঙ্ক দেখানো মনে হয় লজিক্যাল হবে না। কেউ দেখছেন? দেখতে হবে, এই টেস্টের আন্ডারস্ট্যান্ডিং গুলো দেখতে হবে, দেখার পরে কোশ্চেন করতে হবে। হ্যাঁ, তাহলে বেটার আমরা কন্টিনিউ করতে পারি। প্রত্যেকটা অঙ্ক আমি দেখাবো 13-14 যা দেখতেছেন 14 পর্যন্ত আছে। আমার কথা কি বুঝছেন? ফিরোজ সাহেব, আপনার না কিছু কোশ্চেন ছিল? ফিরোজ আল মাহমুদ স্যার, আমার তো আগের চ্যাপ্টারে প্রবলেম ছিল। এই চ্যাপ্টার স্যার সব অঙ্ক করতে পারি নাই, কয়েকটা করছি তো সেগুলোতে আগের চ্যাপ্টারের সলিউশন পাইছেন? না স্যার, ওটা তো পরে আপনি বলছিলেন যে এই ক্লাসের শুরুতে শেষ মানে এই করে দিয়ে এরপরে স্টার্ট করবেন বলছিলেন। তাই বলছিলাম না? আচ্ছা ঠিক আছে, আপনারটাই তাহলে আগে দেখাই। আচ্ছা, আর কারো কোনো স্পেসিফিক কোশ্চেন আছে কিনা? না হলে আমাকে যেটা করতে হবে 1, 2, 3, 4, 5টা চ্যাপ্টার আছে, আমি একটু টান দেবো, টান দিয়ে একটু দেখে তারপরে আপনারা দেখেন। এই 13টা-14টা টেস্টের আন্ডারস্ট্যান্ডিং আছে, 14টাই দেখেন। আমি অবশ্য কয়েকটা করে ফেলছি গত ক্লাসে। এরপরে স্পেসিফিক যেটা যেটা বোঝেন না সেটা আমি প্রয়োজনে পুরোটাই করাই দেবো। ক্লাসে কভার না হলে প্রয়োজন আমি এক্সট্রা ক্লাস নিয়ে আপনাদের বোঝাই দেবো, সমস্যা নাই। বাট আমি যদি একটা একটা ধরে করাই তাহলে কিন্তু আমার সিলেবাস টাইমের ভিতরে হবে না, যেটা আমার একটা ড্রব্যাকস বা আমার একটা লিমিটেশন হিসেবে ধরবে এরা।
আপনার এইখানে প্রবলেম ছিল। আপনারটা বলার পরে আমি আবার ওই পেজটা ছবি তুলে অ্যাড করছি এখানে। সম্ভবত আমি এখানে নিয়ে আসছি, এটা আসার কথা। এই পেজটা না আপনার, না সরি, এটা ছিল কি? ফিরোজ সাহেব, এই পেজটা না? স্যার স্লাইড দেখতে পাচ্ছি না স্যার। ও সরি, আমি তো শেয়ারই করিনি। এটা কি? স্যার এটা তো বোঝা শেষ, এটা তো সেদিন বুঝাই দিয়েছেন। এরপর টেস্ট ইয়ার আন্ডারস্ট্যান্ডিং 15 স্যার 15। ওই যে কোন একটা পেজেও সমস্যা ছিল না আপনার? কত কত বলছিলেন যেন পেজ নাম্বারটা? চারশো 498 না কত একটা বলছিলেন না? 498 ডিলেড অ্যানুইটিজ এন্ড পারপিচুইটিজ, ওইটা কি বলছিলেন? জি জি স্যার 498। ঠিক আছে এটা কি হয়েছে এটা? না না স্যার এটা হয়নি স্যার, এটা একটু লাগবে স্যার। শুধু ডিলেড অ্যানুইটির জাস্ট বেসিকটা বলছিলেন যে আপনার মানে দেরিতে যখন আমরা এটা পাই আর কি। স্যার ক্লাস রেকর্ডিং হচ্ছে না স্যার? রেকর্ডিং হচ্ছে না? না, আমি তো রেকর্ড করতে পারবো না মনে হয়। আচ্ছা, আমি ফোন দিচ্ছি, কি করে। আপনার এই পেজটা না? জি স্যার। না, আমি ছবি তুলছি বাট এখানে ইনসার্ট করতে মনে নাই। হ্যাঁ, আপনার এখানে প্রবলেম কি বুঝেন নাই। একটা ডিলেড অ্যানুইটিস মানে হচ্ছে আপনার অ্যানুইটিটা এখনই স্টার্ট হবে না, রাদার ইট উইল স্টার্ট আফটার সাম পিরিয়ডস অফ টাইম, সে আফটার 2 ইয়ার্স, আফটার 3 ইয়ার্স। এইটা জাস্ট, এইটাই তো ডিফারেন্স, তাই তো? শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, এই যে রেকর্ডটা দিয়ে দিছে এখন। ঠিক আছে। যেমন ধরেন এখানে একটা এক্সাম্পল আছে, হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ $200 ইনকার্ড ইচ ইয়ার ফর 4 ইয়ার্স স্টার্টিং ইন 3 ইয়ার্স টাইম ইফ দ্য ডিসকাউন্ট রেট ইজ 5%। এই তো। আপনাদের সিএমএস স্পেসে আমি সবগুলো দিয়ে দিছি, আপনারা দেখে নিন একটু। সবগুলো চ্যাপ্টারেরই ম্যাটেরিয়াল দিয়ে দিছি, যাতে করে রাস্তায় কোনো সময় যাওয়া আসার সময় যদি পড়তে চান পড়তে পারবেন। এখন দেখেন, এই হচ্ছে বা সবাই দেখেন, এটা যদি বুঝতে চান তাহলে আপনি কয় বছর মেয়াদ এটার? 4 ইয়ার্স না? ডিউরেশন কি শুনতে পাচ্ছেন? 4 ইয়ার্স।
4 ইয়ার্স 4 ইয়ার্স ডিউরেশন স্টার্ট হবে কখন 3 ইয়ার্স থার্ড ইয়ারে গিয়ে স্টার্ট হচ্ছে তার মানে প্রথম 2 বছর এটা স্টার্ট হচ্ছে না তাহলে থার্ড ইয়ারে স্টার্ট হলে থার্ড ফোর্থ ফিফথ সিক্সথ 4 বছর তাহলে 4 বছর হলে আপনি যেটা করবেন মানে যে কয় বছরের টেনিউর মানে শুরু করতে বলবে যে কয় বছর পর থেকে তারপরে সেই কয় বছর হ্যাঁ পরে সেই বছর 5 বছর পরে বললে 6 থেকে শুরু হবে হ্যাঁ স্টার্টিং আফটার বলে নাই ইন 3 ইয়ার্স মানে থার্ড ইয়ারে শুরু হয়ে যাচ্ছে আফটার 3 ইয়ার্স বললে আমরা 4 থেকে শুরু করতাম বুঝা গেছে জি স্যার স্টার্টিং ইন 3 ইয়ার্স মানে থার্ড ইয়ারে শুরু হয়ে যাচ্ছে এটা এই চারটা বুঝছেন কিনা টাইম লাইনটা বুঝছেন প্রথমে এটা দেখেন টাইম লাইনটা বুঝলেন কিনা স্যার T0টা আবার এখানে মানে 1 2 T0 1 2 এই তিনটা কি তাহলে আসবে না স্যার T0 1 2 এগুলো কি তাহলে আসবে না এটা কত পার্সেন্ট নিয়েছিল 5% স্যার 5% না কত নম্বর স্লাইড ছিল স্লাইড নম্বর 31 ওকে কোনটা বুঝেন নাই বলেন তো কোন জায়গাটায় প্রবলেম বলেন আমি একবার বলছি দেখেন এগ্রি করেন কিনা তাহলে এটা স্টার্ট হবে 3 ইয়ার্সে মানে থার্ড ইয়ারে গিয়ে স্টার্ট হবে তো T0 তেও কিছু নাই T1 T2 এখানে কিছুই নাই সো T1 T3 থেকে শুরু হবে 4 বছর পর্যন্ত যাবে এটা বলে দিয়েছে আমাদের স্টার্টিং ইন 3 ইয়ার্স টাইম 3 ইয়ার্স থেকে এটা স্টার্ট হবে জন্য T3 তে আসছে যদি আফটার বলতো তাহলে আমরা T4 এ গিয়ে শুরু করতাম এখন তাহলে 200 এর আপনার যদি আপনি ইনভেস্ট করেন T2 আর T3 নিচে আবার মানে দিয়ে অ্যারো চিহ্ন দিয়ে 1 দিছে তাহলে স্যার এখানে মানে কি বোঝাচ্ছে এটা আপনি এখানে পাবেন এখানে আগে এটা বুঝেন তারপর এটা বুঝাচ্ছি হ্যাঁ ঠিক আছে আগে প্রথম পার্টটা বোঝেন তাহলে 4 বছর যদি আপনি এই 200 করে পান তার প্রেজেন্ট ভ্যালু কত আজকে তো প্রেজেন্ট ভ্যালু বের করতে হলে আমাদের 4 ইয়ার্স এর টেবিলটা দেখতে হবে 5% রেটে সো এটা যদি আমরা দেখি অ্যানুইটি টেবিলে যান যেটা অ্যানুইটি 5% 4 বছর দেখতে পাচ্ছেন এটা এখানে একটা ভুল আছে অবশ্য বইতে এটা ঠিক আছে 5% এ 4 ইয়ার্স এর প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি কত 3.546 এটা ক্লিয়ার এই 4 আর 5 উল্টাপাল্টা হয়ে গেছে এটা প্রিন্টিং মিস্টেক আছে একটা এটা আসলে হবে 3.546 কিন্তু এটা লিখে বলছে 456 হ্যাঁ এটা ঠিক করে নিন হ্যাঁ আমার কথা বুঝছেন ক্লিয়ার হ্যাঁ এটা কিন্তু 3.546 হবে ওরা ভুল করে লিখছে 3.456 নামে কোনো ফ্যাক্টর এখানে নাই ঠিক আছে 560 হবে এটা আচ্ছা এখন কথা হচ্ছে যে ওই পরের পার্টটা আপনাকে বোঝাচ্ছি এখন পরের পার্টটা দেখেন এখন এইটা হতো এটা আমাদের কারেক্ট আনসার হতো যে যদি আমরা এখনই পাওয়া শুরু করতাম মানে ফার্স্ট ইয়ার থেকে কিন্তু আমরা পাচ্ছি না কয় বছর ওয়েট করতে হচ্ছে আমাদের থার্ড ইয়ারে যদি শুরু হয় তাহলে আমরা কয় বছর ওয়েট করবো 2 বছর 2 বছর তাহলে এইটাকে আমরা 2 ইয়ার্সে আবার ডিসকাউন্ট করে নেব 2 ইয়ার্সের যে ফ্যাক্টরটা আছে অর্থাৎ আমরা ধরবো এটা 2 বছর পরে পাবো তাহলে আজকে এটার প্রেজেন্ট ভ্যালু কত খুবই সিম্পল কঠিন কিছু না দেখেন তাই যদি হয় তাহলে দেখেন 2 বছরের ফ্যাক্টরটা কত আছে দেখেন ডিসকাউন্ট টেবিলে যদি আমরা যাই
5% ইয়ার 2 দেখতে পাচ্ছেন কত ফ্যাক্টরটা? So 907 sir. 907 মানে 2 বছর পরে যদি আমাকে যদি 2 বছর পরে কেউ 1 টাকা দেয় তার আজকের মূল্য হচ্ছে 907 90 পয়সা যদি 5% ডিসকাউন্টেড হয়। সো যেহেতু এটা আমরা এখনই শুরু হচ্ছে না, থার্ড ইয়ারে কি শুরু হচ্ছে, কাজে আমাদেরকে 2 বছর ওয়েট করতে হচ্ছে। সো আমি ধরবো যে এই যে আমরা পাবো 4 বছর ধরে পাওয়ার পরে 709 টাকা পাবো, এটা 2 বছর পরে গিয়ে আমরা প্রেজেন্ট ভ্যালুটা এটা হচ্ছে। তাহলে আমাদের আজকে কত, আজকে করতে হলে এটাকে আবার 2 ইয়ার্সে দেখেন 1 to 2 ইয়ার্স আমাদের ওয়েট করতে হচ্ছে। তো 0 নিয়ে আসতে আমাদেরকে 2 ইয়ার্স ফ্যাক্টর দিয়ে আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা পেয়ে যাবো যে 709 এর আজকের প্রেজেন্ট ভ্যালু কত, T0 তে কত হবে। এখন ক্লিয়ার? এখন ক্লিয়ার না কোনো কোশ্চেন আছে? তার মানে এখানে একটা জিনিস বুঝতে পারতেছি, সেটা হচ্ছে যেখান থেকে শুরু হবে, স্টার্ট হবে, সেখান থেকে যত বছর টেনিউর থাকবে, মেয়াদ থাকবে, ততদিন পর্যন্ত একটা করতে হবে। আর সেই স্টার্টিং টাইম থেকে ব্যাক মানে T0 তে আসা মানে এই পর্যন্ত একটা করতে হবে। এই দুইটা করতে হবে, দুইটা স্টেপে করতে হবে, এক স্টেপে এটা সম্ভব না করা। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। এখন যদি 5 বছরে বলতো, ইন 5 ইয়ার্স বলতো, তাহলে আমরা কি করতাম? তাহলে T0 তে 4 বছরের করতাম, আর 5 বছর থেকে নিয়ে যতদিন টেনিউর ছিল ততদিন করতাম। রাইট। যদি আমাদের বলতো 10 বছর ধরে, তাহলে আমরা 5 থেকে 10 বছর পর্যন্ত আমরা 10 ইয়ার্স এর আগে ফ্যাক্টর দিয়ে এটাকে গুণ করে নিতাম, নিয়ে যে রেজাল্ট আসতো সেটাকে আমরা 4 এর 4th ইয়ার যে ফ্যাক্টরটা আছে সেটা দিয়ে আমরা মাল্টিপ্লাই করতাম। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে স্যার ছোট একটা প্রশ্ন করতে পারি কি এর সাথে সংযুক্তি? হ্যাঁ অবশ্যই অবশ্যই, হ্যাঁ বলেন। স্যার এখানে আমরা তো দেখলাম যে হচ্ছে অ্যানুইটির প্রবলেম ছিল, এইজন্য আমাদের রাইট জি স্যার, এইজন্য আমাদের ডিসকাউন্টের যে রেটটা আমরা অ্যানুইটি টেবিল থেকেই বের করেছি, যেটা হচ্ছে যদি লামসামের ক্ষেত্রে হতো সেক্ষেত্রে কি আমরা এই ডিসকাউন্টের যে রেটটাকে লামসামের টেবিল থেকে নিতাম, সেটা কি এমন? এই যেমন এটা লামসাম থেকে নিলাম, এটা আচ্ছা আচ্ছা, দ্বিতীয়টা আমরা লামসাম থেকে নিয়েছি। দ্বিতীয় লামসাম, কারণ আমি 2 বছর পরে ফিগারটা পাবো। জি স্যার, 2 বছর পরে প্রেজেন্ট ভ্যালু বের করলাম, এইজন্য এটা লামসাম থেকে নিলাম। হ্যাঁ জি স্যার, থ্যাংক ইউ স্যার, এখানে একটু কনফিউশন হয়ে যায়, ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এখন আপনার আরেকটা কোশ্চেন ছিল 15 এ, না? জি স্যার, টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 15 টা একটু বুঝাই এখন তো দিলে। 15 পারার কথা, এখন 15 পারার কথা। আচ্ছা তারপর আমি বলে দিচ্ছি, যেহেতু আপনি কোশ্চেনটা করছেন একটু কঠিন আছে স্যার, চার্ট করে করতে তো। চার্ট দেখলে ভয় লাগে না? কঠিন কিছু নাই, দেখেন কঠিন তো লাগবে, নতুন জিনিস কঠিন লাগবে। দি ফাইন্যান্সিয়াল ডিরেক্টর অফ এই কোম্পানি, যেহেতু আপনি বলছেন আমি ওই, তবে কি আপনাদের কিন্তু একটা পেশা নিতে হবে, সেটা হচ্ছে যে ওই সহজ যে চ্যাপ্টার গুলো ক্যাশ ইনভেন্টরি এগুলো কিন্তু আমি ফান্ডামেন্টাল দেবো, সব অঙ্ক দেখানোর সময় আপনারা বুঝতেই পারছেন, কারণ এই লেভেলে অঙ্ক আসলে আমার মনে হয় না কেউ দেখানোর চেষ্টা করে, এটা চেষ্টা করাটা রিস্কি, কারণ চেষ্টা করলে আমাকে তো পুরো বই পড়তে হবে, প্রত্যেকটা অঙ্ক পড়তে হবে, বুঝতে হবে, আবার আপনাকে পড়াইতে হবে, তাই না? সো রাদার আমাদের ট্র্যাডিশনাল প্র্যাকটিস হচ্ছে একটা দুইটা অঙ্ক করে দিয়ে কনসেপ্ট দিয়ে ছেড়ে দেয়, এটাই তো হচ্ছে, তাই না? এটা হচ্ছে না, এটাই তো প্র্যাকটিস নাকি? জি স্যার, স্বাভাবিক, এটা আসলে এটাই হওয়া উচিত। আমি যে অ্যাপ্রোচে গেছি এটা রিস্কি অ্যাপ্রোচ, তারপরে আমি গেছি ভালোর দিক চিন্তা করে। যাই হোক, তো ওই জায়গাগুলো আপনারা একটু পড়বেন, পড়ার পরে ওই বাকি 4টা চ্যাপ্টারে আপনারা জানেন অলরেডি, জানাশোনার জিনিস। এরপরে যদি প্রবলেম হয় আমি আপনাদের গ্রুপে লিংক দিয়ে আলাদা ক্লাস নিয়ে আমি ওই কোশ্চেন গুলো সলভ করবো। আপনারা শুধু গ্রুপে জানাবেন যে আমার ইনভেন্টরি চ্যাপ্টারে, ক্যাশ চ্যাপ্টারে বা রিসিভেবল চ্যাপ্টারে বা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট চ্যাপ্টারে আমার এই প্রবলেম হয়েছে, আমাদের এই সমস্যাগুলো একটা ক্লাস হলে ভালো হয়, তাহলে আমি একটা আলাদা পার্সোনাল জুম লিংক দিয়ে ক্লাসটা নিয়ে নেবো, অথবা এদেরকে বলবো একটা লিংক দিতে। The financial director of a company has prepared the following schedule to enable her to appraise a new project. Interest rate at 10%, that's cost of capital. She wants to calculate present value of the cash flows using 2 different assumptions regarding the project duration. Assumption A, B, দুইটা অপশন আপনাকে বলছে। That the real annual cash flow will be 2,50,000 from year 4 for the foreseeable future, মানে perpetuity যেটাকে বলে, মানে 4 থেকে স্টার্ট হবে অ্যাজাম্পশন এ তে অনওয়ার্ড, একদম কত বছর পর্যন্ত চলবে প্রজেক্টটা, একটা কন্টিনিউয়াস প্রসেস, এটার কোনো এন্ড পিরিয়ড নাই। সেকেন্ড অপশন যদি আমি মানে ইনডিফিনিট পিরিয়ডের জন্য না করে যদি আমি কি করি,
that the real annual cash flow will be 2,50,000 from year 4 to year 18. 18 এ গিয়ে আপনার হচ্ছে এটা ক্লোজ হয়ে যাবে। তো কয় বছর এটা? সেকেন্ড অ্যাজাম্পশন। 4 থেকে শুরু হলে 18 পর্যন্ত, কত 15 বছর হয় না? 14 বছর। প্রথম 3 বছর বাদ যাচ্ছে না, প্রথম 3 বছর বাদ যাচ্ছে। ওই যে ডিলেড অ্যানুইটি, যেটা ডিলেড করলেন না মাত্র, ডিলেড অ্যানুইটি। জি স্যার, জি স্যার। 3 বছর বাদ যাচ্ছে তাই না, 3 ইয়ার্স বাদ যাচ্ছে, তাহলে কত বছর ধরে হবে এটা? 15 মনে হচ্ছে তাই না? আচ্ছা, আর যে অপশনে আপনি যান না, এই তিনটা কিন্তু হবে 4টা। T0 তে আপনার ইনভেস্ট করতে হবে 2 লাখ ডলার আর কি, 2000 কে। T1 এ আপনার চলে যাবে 440, T2 তে আসবে আপনার 363, T3 তে আসবে 399। এই 4টা বোথ অপশনে আসবে। এরপর থেকে ইয়ার 4 থেকে হয় আনলিমিটেড এর জন্য আপনি ইনভেস্ট করবেন, অথবা 18 এ গিয়ে শেষ হবে। সো এই দুটো অপশনে কোন অপশনে যাওয়া বেটার, ফাইন্যান্স ডিরেক্টর জানতে যাচ্ছে হুইচ অপশন ইজ মোর প্রফিটেবল। তাহলে এই চারটা নিয়ে সমস্যার কথা না আপনাদের। 10% ডিসকাউন্ট রেট আমরা দেখে এই চারটাকে ডিসকাউন্ট করে ফেলি। T0 তে আজকে যা আছে তাই দেখেন, সমাধানটা দেখেন। T0 আজকে যা আছে কি থাকবে? প্রেজেন্ট ভ্যালু সেম, ঠিক আছে না? ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড ইয়ারে আমরা 10% এর অ্যানুইটি টেবিল দেখলে আমরা পেয়ে যাবো এটা। 10% এর অ্যানুইটি যদি আমরা দেখি, আচ্ছা এখানে আছে অ্যানুইটি টেবিল। ইয়ার 2 তে হচ্ছে 10% এ 909, ইয়ার 3 তে 826, ইয়ার 2 তে 826, 3 তে হচ্ছে 751। ওকে, দেখেন 909, 826, 751। তাহলে আমরা লামসাম যেহেতু, এইগুলো যেহেতু লামসাম, এখানে এসে অ্যানুইটি শুরু হবে। এখানে যেহেতু লামসাম, সেহেতু লামসামে বসাই দিলাম। তাহলে এই পার্টটা নিয়ে কারো কোশ্চেন আছে কিনা? এই পার্টটা বুঝেন না এমন কেউ আছেন কিনা? এই পার্ট ক্লিয়ার স্যার। স্যার রেকর্ডিং তো আবার বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, আমি রেকর্ডিং করে নিচ্ছি। এই পার্টটা ক্লিয়ার কিনা সবাই? কারো কোশ্চেন আছে এই পার্ট নিয়ে? নো, ওকে। এখন আসেন, যদি পারপিচুইটি হয় তাহলে আমরা জানি পারপিচুইটির রুলস হচ্ছে যে পারপিচুইটি কি করা হয়? অ্যানুয়াল ক্যাশ ফ্লো ডিভাইডেড বাই ডিসকাউন্ট রেট, তাই না? মনে আছে না মনে নাই? কত ক্লাসে করাইছে এটা? পারপিচুইটির ক্যাশ ফ্লোর প্রেজেন্ট ভ্যালু আমরা কিভাবে করি? 250 ডিভাইডেড বাই ডিসকাউন্ট রেট হচ্ছে 0.1, কত হয়? 2। এটা বুঝছেন সবাই, না কারো কোশ্চেন আছে? স্যার কাইন্ডলি একটু আবার বলুন, পারপিচুইটি একটু ফর্মুলা। পারপিচুইটির বিষয়টা হচ্ছে আপনাদের বইতে পেজ নাম্বার এটা দেওয়া আছে 495 এ, আমার এখানে মনে হয় আছে 495 এ আছে যে পারপিচুইটির প্রেজেন্ট ভ্যালু কিভাবে বের করতে হয়। এই যে 1 ডিভাইড বাই r, না এই যে দেখেন, এই যে এই পারপিচুইটি, হ্যাঁ পারপিচুইটির ফর্মুলা দেখতে পাচ্ছেন? The present value of perpetuity is found using the formula. এটা কিভাবে? ক্যাশ ফ্লো ডিভাইডেড বাই আর, আর মানে হচ্ছে ডিসকাউন্ট রেট। ক্লিয়ার? পেজ নাম্বার 495। জি স্যার, ধন্যবাদ। ওকে, কারো কোশ্চেন থাকলে বলবেন। তাহলে আমাদের এই কোশ্চেনে হচ্ছে আপনার
আমাদের এই কোশ্চেনে প্রতি বছর আসবে হচ্ছে কত করে 250 পার পিচুইটি। অনওয়ার্ডস মানে এটা কোনো লিমিট নাই, ইনডিফিনিট পিরিয়ড, যেহেতু পিরিয়ড লিমিট নাই কাজে এটা পার পিচুইটি। তাহলে 250 কে যদি আমরা 0.1 দিয়ে ভাগ করি, এভাবে আমি করলাম না, বাদ দিলাম, এভাবে করবো না, 0.1 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে টোটাল প্রেজেন্ট ভ্যালু হবে হচ্ছে আমার 2500, রাইট? বুঝা গেছে? আমরা যদি ফর্মুলাটা অ্যাপ্লাই করি, অর্থাৎ অ্যানুয়াল ক্যাশ ফ্লো 250 ডিভাইডেড বাই কস্ট অফ ক্যাপিটাল কত পার্সেন্ট, কোশ্চেনে দেওয়া আছে কস্ট অফ ক্যাপিটাল কত পার্সেন্ট, 10%। সো 10% মানে আমরা জানি কি 0.1, তাই না? তাহলে প্রেজেন্ট ভ্যালু কত হয়, পার পিস প্রেজেন্ট ভ্যালু কত হয়, 2500। সবাই কি এগ্রি করেন নাকি কারোর দ্বিমত আছে? এগ্রি স্যার। ওকে, কারো কোশ্চেন থাকলে বলবেন, কেন হলো, কিভাবে হলো, উত্তর দেওয়ার চেষ্টা করবো। এখন এটা শুরু হবে কখন? থার্ড ইয়ার থেকে, ফোর্থ ইয়ার থেকে। ফোর্থ ইয়ারে। তাহলে আমরা এটাকে কোন ইয়ারে ডিসকাউন্ট দেবো? তাহলে 1 2 3 পাচ্ছি না আমরা, তাই না? পাবো? ওই যে জাস্ট একটু আগে যেটা করালাম, জি স্যার, পাচ্ছি না। যেহেতু থার্ড ইয়ারে শুরু হলো, আমরা কি করি, সেকেন্ড ইয়ারে আমরা ডিসকাউন্ট করলাম না, এখানে থার্ড ইয়ারে শুরু হলো, তাহলে আমরা সেকেন্ড ইয়ারে ফ্যাক্টর দিয়ে ডিসকাউন্ট করলাম না, করছি কি না? করছি স্যার। তাহলে ফোর্থ ইয়ারে শুরু হয়, তাহলে কোন ইয়ারে ইয়ে দিয়ে ডিসকাউন্ট করবো? থার্ড ইয়ার। থার্ড ইয়ার, রাইট। তাহলে থার্ড ইয়ারে আসেন 10%। থার্ড ইয়ারের রেটটা কত দেখেন, কত আছে রেটটা থার্ড ইয়ারে? 10%। দেখাচ্ছি আমি এখানে, দেখেন 0.75। 2.487। কেন, আমি তো ডিসকাউন্ট করবো, আমি তো অ্যানুইটি না। ও ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, লামসাম দেখেন, অ্যানুইটি দেখেন, অ্যানুইটির কাজ তো শেষ করে আসলাম। জি স্যার, 751। 75 এখানে আছে, দেখেন এই যে এখানে আছে, আমি আবার দেখালাম টেবিল থেকে, এখানে আছে। একটু আগে করছেন না লামসাম, না এটা 250 করে অ্যানুইটি ছিল, অ্যানুইটিকে কস্ট অফ ক্যাপিটাল দিয়ে ভাগ করেই তো আমরা কি করলাম, ওইটাকে তো প্রেজেন্ট ভ্যালু অলরেডি বের করে ফেলছি, কিন্তু যেহেতু জিরোতে এটা 1 এ যেহেতু স্টার্ট হচ্ছে না, সেহেতু আমাদেরকে এটাকে কনভার্ট করে T0 তে নিয়ে আসতে হচ্ছে। এখন প্রেজেন্ট ভ্যালু কত, এটাকে আমাদের প্রেজেন্ট ভ্যালুতে আনতে হলে 2500 কে 0.751 দিয়ে ভাগ করে, সরি মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাব, দেখেন তো আসে কিনা, এটা 1878 আসে কিনা, 2500 এটা দিয়ে গুণ করেন। জি স্যার, আসুন। এখন এইটা ক্লিয়ার কিনা, পারপিচুইটি ক্লিয়ার কিনা? স্যার আমরা স্যার এখানে আমরা 2500 কে প্রথমে বের করলাম হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, করার পরে হ্যাঁ, আমরা পারপিচুইটি প্রেজেন্ট ভ্যালু, হ্যাঁ পারপেচুইটি প্রেজেন্ট ভ্যালু বের করলাম, করার পরে আমরা আবার করব যে থার্ড ইয়ার আমাদের কোনো ডিলেড অ্যানুইটির জন্য আমরা এটাকে জিরোতে নিয়ে আসবো। হ্যাঁ, মানে আমরা প্রেজেন্ট ভ্যালু মানে কি, T0 তে আনতে হবে আমাকে, তাই না? এই যে প্রেজেন্ট ভ্যালু মানে কি, প্রেজেন্ট ভ্যালু আমি বলতে কি বুঝি, প্রেজেন্ট ভ্যালু বলতে আমি বুঝি PV0, তাই তো? প্রেজেন্ট ভ্যালু 0। জি স্যার। হ্যাঁ, 0 মানে এখন, নাও, রাইট নাও। তো এখন যদি নিয়ে আসতে চাই, এটা তো 4 বছর পরে শুরু হবে, তাহলে 4 বছর থেকে শুরু হবে, তাহলে 3 বছর দিয়ে আমি যদি ডিসকাউন্ট না করি, তাহলে তো আমি T0 তে নিয়ে আসতে পারবো না। এই জন্য আমরা এটাকে T0 তে নিয়ে আসলাম, থার্ড ইয়ারের ফ্যাক্টরটা দিয়ে গুণ করে। তাহলে এখন দেখেন, যদি আমরা হচ্ছে পারপিচুইটি অপশনে যাই, তাহলে এইগুলো একসাথে করবেন। নেগেটিভ হচ্ছে 2000, নেগেটিভ 400 মানে ক্যাশ আউট হলো, 2400 আউট হলো, আর ইনফ্লো হচ্ছে 300 600 আর 1800 2478। তাহলে 2478 থেকে 2400 মাইনাস করলে 78 নেট প্রেজেন্ট ভ্যালু দাঁড়াবে। বোঝা গেছে কিনা? কারো কোশ্চেন আছে? ইয়েস নো কিছু একটা বলতে হবে, নাহলে বিপদ আমার জন্য, টাইম নষ্ট হচ্ছে। হ্যাঁ স্যার, কোশ্চেন নাই। আচ্ছা, তাহলে পারপিচুইটি চলে গেল। এখন আমরা যদি পারপিচুইটি না করে 18 বছর পর্যন্ত করতাম, T4 to T18, তাহলে কি হতো? তাহলে যেটা হতো, 3 বছর আমি পাইতাম না, তার মানে 18 থেকে যদি আমরা 3 মাইনাস করি 15 বছর ধরে পেতাম। তাহলে 15 বছর ধরে যদি 250 করে আমরা ইনভেস্ট করতাম, তাহলে আমাদের অ্যানুইটি ফ্যাক্টরে আমরা টেবিলে যাই, টেবিল থেকে বের করি। আর এখানে একটা প্রশ্ন আছে স্যার। বলেন, কত প্রশ্ন আছে? স্যার T4 তো আমরা একবার করলামই, স্যার আবার T4 থেকে 18 ধরতে আবার গোলমাল বাঁধালো। সহজ জিনিসটা বোঝেন, আপনার তো উনি দুইটা অপশন চাচ্ছে, অ্যাজাম্পশন এ, অ্যাজাম্পশন বি। অ্যাজাম্পশন এ তে উনি বলছে যে আমি কি আনলিমিটেড ফরসিবল ফিউচার মানে কি
আনলিমিটেড ফিউচারের জন্য আমি বিনিয়োগ করব, নাকি আমি এই অপশনে যাব যে ইয়ার 4 থেকে ইয়ার 18 এখানে গিয়ে ক্লোজ করে দেবো প্রজেক্টটা, কোন অপশনে যাব? তাহলে ওইটা করলেন অপশন এ এর জন্য, এখন অপশন বি করবেন আপনি। ওই T4 এ আবার যাচ্ছেন কেন আপনি তাহলে? ও আচ্ছা, বুঝতে পারছি। এখন বুঝছেন? ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন আমি আর একটা অপশন দেখবো। কাজে এইটুকু যা করলাম ভুলে যান। এটুকু হচ্ছে রিফার টু দ্য অরিজিনাল ডেটা, এই যে গ্যারিসনের ভিতরে দেখেন না রিফার টু দ্য অরিজিনাল ডেটা, এটুকু অরিজিনাল ডেটা। আর এটা হচ্ছে অপশন 1। অপশন 1 ভুলে যান, এখন অপশন 2 তে যাবো। আনলিমিটেড টাইম না, এখন আমরা এই কয় বছরের জন্য T4 থেকে T18 পর্যন্ত 15 বছর হয়। কিভাবে হিসাব করবেন? লাস্টটা থেকে যে কয় বছর ডিলে হলো সেটা মাইনাস করেন, 18 থেকে 3 মাইনাস করে দেন, তাহলে 15 বছর। সো 15 বছরের ফ্যাক্টর আমরা দেখি 10% রেটে। এটা অ্যানুইটি ফ্যাক্টর দেখবো আমরা, পারে না 7.6 এই যে 15 বছরে, হ্যাঁ রাইট, 15 বছরে কি 7.606। ওকে, তাহলে 250 করে যদি আমরা পাই 7.606 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি 250 কে, তাহলে আমাদের পাবো কত? লেখা না এরা কত পাবো, আপনারা বের করে নেন। ওই একটা কলাম করবেন আপনারা, ওরা করে নাই কলামটা। হ্যাঁ, ওরা ডাইরেক্ট এটাকে 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 তিনটাকে একসাথে গুণ করে দিচ্ছে ওরা। এই জন্য আপনার কাছে কঠিন মনে হয়েছে, ওরা বলেও নাই কিভাবে কি করলাম। হ্যাঁ, 1901.5 1901, আমি এটা ফ্রেশ করে দিই। 1901.5, তাই তো? ওকে, তাহলে এইটা কত বছর থেকে শুরু হচ্ছে? 4th ইয়ার থেকে। তাহলে আবার আমাদের কি করতে হবে? ওই যে ওই ও 30 একই জিনিস যে মাল্টিপ্লাই করতে হবে, তাই না? 751 দিয়ে। রাইট, তাহলে 1428 আসে কিনা দেখেন, 1428 আসে কিনা। 1428 আসে। ওকে, তাহলে এটা বাদ দেন, এটা তো অপশন এ, ভুলে যান। তাহলে এই যে এখানে প্রথম 3 ইয়ার্সে কি হয়েছে? 2400 গেছে আউটফ্লো আর 600 ইনফ্লো, 600 ইনফ্লো আর এদিকে 1400, 600 1400 কত হয়? 2028, আর আউটফ্লো হয়ে গেছে 2400, 372। আপনার এনপিভি নেগেটিভ হয়ে যাবে। ক্লিয়ার? বুঝা গেছে? জি স্যার, বুঝা গেছে। তাহলে আপনি ফাইন্যান্স ডাইরেক্টরকে পরামর্শ দেন, কি বলবেন? পারপিচুইটি নিতে বলবেন নাকি 15 বছরের জন্য নিতে বলবেন? স্যার বুঝি নাই স্যার, স্যার লাস্টের যোগ বিয়োগটা স্যার এই লাস্ট এটা বুঝলেন না, কেন বুঝলেন না আমাকে বলেন। এই 70 বুঝেন নাই? যোগ যেগুলা প্লাস আছে সবগুলা প্লাস করে মাইনাস গুলা মাইনাস হবে না? গোলমাল লাগেন না। আপনি 78 বুঝছিলেন? হ্যাঁ 78 বুঝছি। তা তো এটাও বুঝবেন। আপনার ফার্স্ট 3 ইয়ার্সে দেখেন, T0 তে 2000 আউটফ্লো, T1 এ আউটফ্লো কে আমরা প্রেজেন্ট ভ্যালু করে 400 পাইছি, T2 সেম। এই তিনটা তো বললাম অরিজিনাল, এটা সব অপশনে থাকবে। আচ্ছা, এখানে 4টা আছে, আর এটাও হবে যোগ করতে যাচ্ছেন নাকি আপনি? এটা তো অপশন অ্যাজাম্পশন এ, এটা তো আর বি তে আসবে না, আসবে? ও আচ্ছা স্যার, আমি এটাও যোগ করতেছিলাম। এই গোলমাল তো লাগাইছেন এখানে। আপনি এও খাবেন বিও খাবেন, এটা তো হবে না, একটা খাইতে হবে, তাই না? তার এই যে মাঝখানে গ্যাপ দিয়ে দিয়ে মানে করে গেছে স্যার, এই জন্য তো আমাদের দুর্বল স্টুডেন্ট। রাইট রাইট, দুর্বল না, আমারও প্রথমে বুঝতে কষ্ট হয়েছে, বাট আমি বুঝছি। মানে আমাদের বোঝার পিছনে একটা ইয়ে আছে, আমরা করেসপন্ডেন্স ছিলাম তো। আমি কিন্তু আপনাদের বলি, আমি কিন্তু P1 P2 কোনো বই পড়ি না, আপনাদের পড়ে পড়ালাম। হ্যাঁ, পড়া থাকলে হয়তো আরো ভালো পড়াইতে পারতাম, কিন্তু পড়ে পড়াইছি। আমরা এই সিলেবাস না, আমরা আগের সিলেবাস। তারপরেও যে মানে বেসিক বিষয়টা এটাই, আপনি এই সিলেবাস পারলে, আপনি এই সিলেবাসে পাস করলে পরের সিলেবাসও পারবেন। আপনার ক্যাপাসিটি বিল্ড আপ করে দেবে এটা, ঠিক আছে? এখন ক্লিয়ার না? কোশ্চেন আছে এখানে? যে কোনো কোশ্চেন, যে কারো? স্যার ক্লিয়ার। ওকে, এখন যদি কেউ দেখে থাকেন আপনারা এই চ্যাপ্টারটা, সেটাও আমাকে কোশ্চেন করতে পারেন, যে কোনো কোশ্চেন, যে কোনো অঙ্ক নিয়ে। এটা হচ্ছে আপনার এই যে যেটা ইম্পর্টেন্ট বেশি বলেন আপনাদের মতে, এই চ্যাপ্টারটা যদি কেউ দেখে থাকেন কোশ্চেন করতে পারেন যে কোনো অঙ্ক নিয়ে। আর যদি দেখে না থাকেন তাহলে আমি পরেরটায় যাব, আপনারা বাসায় দেখবেন। দেখার পরে টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং, আমি মনে হয় 5 না 6 পর্যন্ত দেখাইছিলাম, বাকিগুলো দেখবেন। দেখে যদি কোনো কোশ্চেন আসে মাথায় আমাকে বলবেন, একদম 14 পর্যন্ত। বুঝা গেছে?
না হলে যদি আমি শুরু করি অঙ্ক, তাহলে আজকের ক্লাস আমার এই চ্যাপ্টারে শেষ হয়ে যাবে, পরের 5টা চ্যাপ্টার আমি ধরতে পারবো না। একটু ফাউন্ডেশন দিয়ে দিই, আর এখানে আপনারা যে প্রবলেম ফেস করবেন সেটা আমি শেয়ার করবো। তাহলে এখান থেকে বের হলাম, হ্যাঁ জি স্যার, ঠিক আছে। ওকে, আপনারা দেখেন, আমি এবার ব্যাক করবো দেখার পরে যদি সমস্যা। এখন আসেন, আমাদের পরের চ্যাপ্টার হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। এটা আপনারা পারবেন, সহজ জিনিস, পরে সবগুলো চ্যাপ্টারই সহজ। আমি আজকে ওখানে থাকতে পারলাম না, আমার বারবার যে কথা বারবার রিপিট করছে যে আমার দায়িত্বের কারণে যে আমাকে আসলে শেষ করতে হবে, সিলেবাসটা শেষ করতে হবে, এরপরে আমরা শিডিউলের বাইরে দেখবো। চ্যাপ্টার ডায়াগ্রাম আমাদের দেখাচ্ছে যে আমরা এলিমেন্টস অফ ওয়ার্কিং ক্যাপিটাল নিয়ে কথা বলবো, আমরা ইনভেস্টমেন্ট লেভেল নিয়ে কথা বলবো, ম্যানেজমেন্টের অবজেক্টিভ কি, ক্যাশ অপারেটিং সাইকেল কি, ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল কি, রেশিও কি হতে পারে, লিকুইডিটি প্রফিটেবিলিটি আমরা কিভাবে দেখবো, ক্যালকুলেশন ইউজ, এই জিনিসগুলো আমরা এখানে ডিসকাশন করব। এটা তো বেশি ফ্রুটফুল না, এগুলো তো আমরা পড়বোই। প্রথম কথা হচ্ছে হোয়াট ইজ ওয়ার্কিং ক্যাপিটাল, আপনারা অলরেডি জানেন, এবং কিভাবে এটার ম্যানেজমেন্ট করব। ওয়ার্কিং ক্যাপিটাল ইজ দ্য ক্যাপিটাল অ্যাভেলেবল ফর কন্ডাক্টিং ডে টু ডে অপারেশনস অফ অ্যান অর্গানাইজেশনস। আপনারা জানেন যে ফিক্সড ক্যাপিটাল আমরা ইনভেস্ট করি এবং সেটাকে রান করার জন্য আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল প্রয়োজন। যেমন গাড়ি কিনবেন, তেল তো লাগবে, রিপেয়ার করা লাগবে। সো গাড়ি যদি কেনেন, এটা ফিক্সড ক্যাপিটাল বা ক্যাপিটাল বাজেটিং আমরা নিয়ে যাই, ওটা যেটা গত 2 চ্যাপ্টারে করলাম। এখন ওইটাকে রান করার জন্য আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে। ওয়ার্কিং ক্যাপিটাল, দ্যাট ইজ নেট ওয়ার্কিং ক্যাপিটাল, রিপ্রেজেন্ট দ্য এক্সেস অফ কারেন্ট অ্যাসেট ওভার কারেন্ট লায়াবিলিটিস। অর্থাৎ কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটিস মাইনাস করলে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল পাবো। তবে যদি কেউ গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল বলে, তাহলে আমাদের বুঝতে হবে টোটাল কারেন্ট অ্যাসেট। ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট বলতে আমরা বুঝাই যে ম্যানেজমেন্ট অফ অল অ্যাসপেক্ট অফ কারেন্ট অ্যাসেট এন্ড কারেন্ট লায়াবিলিটিস। কেন? দুইটা উদ্দেশ্য। নাম্বার 1, টু মিনিমাইজ দ্য রিস্ক অফ ইলিকুইডিটি, অর্থাৎ আপনার কোম্পানি যেন ইলিকুইড না হয়ে যায়। ইলিকুইড বলতে your company, your business might be unable to pay its matured obligation, matured debt, or when they fall due, কোন একটা ডিউ হয়ে গেছে, কোন একটা ডিউজ ম্যাচিউরড হয়ে গেছে, আপনি পেমেন্ট করতে পারছেন না, তখন আপনি ইলিকুইড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বাট এট দ্য সেম টাইম, when you invest huge fund or substantial funds in the working capital, then you will lose return. You will not be able to invest in profitable project because your funds are tied up in working capital. So you have to sacrifice return on current asset. So there is a dilemma. There is a you have to trade off between liquidity and profitability. So liquidity and profitability এই দুটার ভিতরে ব্যালেন্স করাই হচ্ছে, these are actually the two conflicting goals of working capital management, and you have to trade off as a finance manager. You have to trade off between these two goals by altering the level of current asset and current liabilities. তাহলে আপনাকে যেটা করতে হবে, কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটিস কম বেশি করে ভালো করে ম্যানেজ করে আপনাকে এই প্রতিষ্ঠানের একটা আনইন্টারপ্টেড অপারেশন করতে হবে আপনাকে। যেটা বলে আসলাম একটু আগে, দেয়ার আর টু কনফ্লিক্টিং গোলস অফ ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অর অবজেক্টিভস। একটা হচ্ছে লিকুইডিটি, একটা হচ্ছে প্রফিটেবিলিটি। সো ইউ হ্যাভ টু ব্যালেন্স, how to balance? You have to ensure that current assets are sufficiently liquid to minimize the risks of insolvency. Your current assets, the current asset your company is holding must be sufficiently liquid so that your company is not insolvent. Second, at the same time, simultaneously, you have to maximize the return on capital employed by minimizing investment in current asset, hence minimizing investment in working capital. তাহলে আপনাকে ওয়ার্কিং ক্যাপিটালে বিনিয়োগ যতটা সম্ভব কম করে, অর্থাৎ লিকুইডিটি স্যাক্রিফাইস না করে, আপনাকে কারেন্ট অ্যাসেটে বিনিয়োগ কম করতে হবে, যাতে করে আপনার প্রফিটেবিলিটি ঠিক থাকে। ক্লিয়ার? সেটা ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার স্যার। ক্লিয়ার, ওকে। তাহলে আপনাকে দুই দিকে দেখতে হবে, লিকুইডিটিও দেখতে হবে, আবার হচ্ছে আপনাকে প্রফিটেবিলিটিও দেখতে হবে। একটা নিতে গেলে আরেকটা চলে যাচ্ছে, দুইটার ভিতরে একটা মাঝামাঝি অবস্থান থেকে আসতে হবে। সো ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট যখন আপনি করবেন, তখন কারেন্ট অ্যাসেট বলতে আমরা বোঝাই রিসিভেবল, ইনভেন্টরিজ এবং ক্যাশ। অন্য কিছু আছে, বাট এই তিনটার ভিতরে চলে আসে সবকিছু মোটামুটি। আর কারেন্ট লায়াবিলিটিস বলতে একটাই পাবেন এখানে, পেয়েবল, আর পাবেন ওই অ্যাক্রুয়াল টেক্রুয়াল সব পেয়েবলের ভিতরে নিয়ে চলে আসছে।
এখন যদি আপনারা অঙ্ক দেখেন, একটা প্রথম যে এক্সাম্পলটা থিওরি টাইপের সুন্দর একটা এক্সাম্পল দিয়ে রাখছে কনসেপ্ট চেক করার জন্য, যে হোয়াট উইল হ্যাপেন ইফ ওয়ার্কিং ক্যাপিটাল ইজ কিপিং এট হাই and what will happen if it is keeping at low. দুইটারই সুবিধা বলতে বোঝায়, খারাপ দিক না। কারণ একটা সুবিধা মানে আরেকটা অসুবিধা। সো পার্ট দিছে দেখেন, চারটা কম্পোনেন্ট: ইনভেন্টরি, রিসিভেবল, ক্যাশ এবং হচ্ছে পেয়েবল, ট্রেড পেয়েবল। এই চারটা বেশি রাখলে কি সুবিধা আর কম রাখলে কি সুবিধা, এটা আপনারা নিজেরাই পারবেন। ইনভেন্টরি যদি আপনি বেশি রাখেন তাহলে স্টক আউট হওয়ার সম্ভাবনা নাই। So you will have sufficient materials and finished goods to meet the production needs and customer demands. And if you purchase in a lump sum, in a lot sum, or in a lot of quantity, you will be able to avail quantity discount পাবেন। আর যখন আপনি অনেকগুলো একসাথে কিনবেন তখন অর্ডারিং কস্ট কম হবে, একটা অর্ডারে অনেক কিনতে পারবেন। বাট যখন আপনি অর্ডারিং কস্ট বেশি মানে কমাইতে যাবেন তখন আপনার কিন্তু ক্যারিং কস্ট বেড়ে যাবে, যেটা আমরা সামনের চ্যাপ্টারগুলোতে দেখবো। আর যদি কম কিনেন সুবিধা কি, আপনার ক্যাশ কম টাইড আপ হয়ে থাকবে, আটকায় থাকবে, ক্যাশ কম আটকায় থাকবে, অর্থাৎ আপনার প্রফিটিবিলিটি ভালো হবে এবং স্টোর জায়গা কম রাখবে যদি আপনি কম রাখেন। বেশি রাখার সুবিধা, কম রাখার সুবিধা। না বুঝতে পারলে বলবেন, আমি অঙ্ক করাবো তো একটু টেনে যাচ্ছি। সেকেন্ড, রিসিভেবল বেশি হওয়া মানে কি, আপনি কাস্টমারকে বেশি বেশি বাকি দিচ্ছেন। আপনার চিপ বা লুজ বা ইজি আপনার ক্রেডিট পলিসি, তার মানে আপনার হিউজ সেলস হবে, হিউজ প্রফিট হবে, বাট লিকুইডিটি নষ্ট হবে। প্রফিটেবিলিটি বাড়বে মানে আপনার লিকুইডিটি নষ্ট হবে। আর যদি কম রাখতে পারেন তাহলে কি হবে, ক্যাশ কম আটকায় থাকবে, ব্যাড ডেটের সম্ভাবনা কমে যাবে, ক্রেডিট কন্ট্রোলের কস্ট কমে যাবে, কারণ আপনি ধারই দিচ্ছেন কম। সুবিধা, ক্যাশ যদি বেশি রাখেন সুবিধা হচ্ছে আপনি বুঝতে পারছেন, ক্যাশ যদি বেশি থাকে আপনি যে কোনো সময় বিল পে করতে পারবেন। আপনি কোনো হঠাৎ সাডেন অপরচুনিটি আসলে সেটা ক্যাপিটালাইজ করতে পারেন, যেটা আপনার ক্যাশ আছে, এবং আপনি বরোইং করা লাগবে না, লোন নেওয়া লাগবে না, আপনার ক্যাশ দিয়ে আপনি ফাইন্যান্সিং করতে পারবেন। আর কম রাখতে পারলে সুবিধা হচ্ছে যে আপনি সারপ্লাস ফান্ডটা ইনভেস্ট করলে প্রফিট বেশি হবে। পেয়েবল, ট্রেড পেয়েবল যত বেশি রাখতে পারবেন আপনার তত, যত ডিলে করবেন পেমেন্ট করতে আপনার ক্যাশ তত কাছে থাকবে বেশি। এটা একটা চিপেস্ট সোর্স অফ ফাইন্যান্স। আপনি পাওনাদারের টাকা আটকায় রেখে যদি ব্যবসা করতে পারেন, মনে করেন 60 দিনের জন্য বাকি নিলেন আর 30 দিন বাকি দিলেন, তাহলে আপনি পরের টাকা দিয়ে আপনি বিজনেস করতে পারবেন। তবে এটার খারাপ দিক হচ্ছে যে আপনি যখন অনেক বাকি রাখবেন তখন আপনি ডিসকাউন্ট নিতে পারবেন না টাইম মতো, 2/10/30। সো 2/10 10 ডেজ এর ভিতর পে করলে 2% ডিসকাউন্ট পাবেন। আপনি বাকি রাখবেন মানে ডিসকাউন্টটা হারাচ্ছেন, আপনার ক্রেডিট ওয়ার্থিনেস খারাপ হয়ে যাবে, আপনার একটা স্ট্যাটাস নষ্ট হয়ে যাবে যে এরা বাকি নিলে সহজে দেয় না, ছাত্র টাইপের কোম্পানি। সো আপনার একটা রেপুটেশন নষ্ট হয়ে যাবে। আর লাস্ট হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট আমার কাছে যেটা মনে হয়, লেস ফেভারেবল সাপ্লায়ার ট্রিটমেন্ট। মানে আপনি বলেন আপনার একটা কাস্টমার নগদে কিনে এবং বাকি নিলে সঙ্গে সঙ্গে বা টাইম মতো দিয়ে দেয়, আর একটা কাস্টমার বাকি নিলে আপনার 2 মাস 3 মাস 4 মাস ঘোরায়। আপনি দুইজনেই আপনার দোকানে আসছে, আপনার কোম্পানিতে নিতে আসছে, কিনতে আসছে, আপনি কাকে প্রায়োরিটি দেবেন? যে নগদ দেয় তাকে। আর যে বাকি রাখে অনেকদিন ধরে? ঠিক আছে, আপনি বসেন, দিচ্ছি। হ্যাঁ, তাই না? এটা হচ্ছে সমস্যা। যদি আপনি ডিউজ বেশি রাখেন তাহলে লেস ফেভারেবল সাপ্লায়ার ট্রিটমেন্ট, এটা একটা সমস্যা। সো এইটা বেসিক্যালি ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল। যদি কোনো জায়গায় প্রবলেম থাকে আমাকে ওইখানে পজ করে জিজ্ঞেস করতে পারেন। তাহলে যদি থিওরিটিক্যালি শিখতে চান এটা, তাহলে আপনি যখন সাপ্লায়ারকে পেমেন্টটা করেন তখন থেকে শুরু হয় আপনার সাইকেলটা। সেখান থেকে আপনি কি করছেন, র মেটেরিয়াল নিলেন, এটাকে আবার ডব্লিউআইপি তে গেল, ফিনিশ গুডসে গেল, বিক্রি করলেন, রিসিভেবল হলো, সেখান থেকে আবার ক্যাশে আসলাম। এই সময়টুকু হ্যাঁ স্যার, এটা র মেটেরিয়াল থেকে শুরু হবে না? মানে র মেটেরিয়াল নিলাম আমরা, তারপরে ওয়ার্কিং প্রসেস গেল, তারপর ফিনিশ গুড হলো, তারপর রিসিভ হলো, তারপর ক্যাশ দিলাম, আর পাইলেন ক্যাশ। স্যার বলতে র মেটেরিয়ালের জন্য র মেটেরিয়াল থেকে শুরু হবে, কিন্তু র মেটেরিয়ালের পেমেন্ট দিয়ে শুরু হবে। আচ্ছা, কি বলছে দেখেন, the working capital cycle is the length of time between the company's outlay on raw material, wages and other expenditure and the inflow of cash from sale of goods.
ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। টাইম বিটুইন দ্য কোম্পানিজ আউটলে অন র ম্যাটেরিয়ালস, কোম্পানিজ আউটলে থেকে বলছে, অর্থাৎ এই সময়ের মাঝখানের সময়, মানে আপনি আপনার সাপ্লায়ারকে পেমেন্ট করবেন আর কাস্টমারের কাছ থেকে আদায় করবেন টাকা, এর মাঝখানে যে সময়টা লাগবে সেটাকে কি বলছি আমরা? ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল। এটা ক্যালকুলেশন খুবই সহজ, জাস্ট অ্যাসেট গুলো যোগ করবেন, অ্যাসেটের সাইকেল গুলো, ডেজ গুলো আর হচ্ছে পেয়েবলের এটা মাইনাস করে দেবেন। মানে আপনার যদি এটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি হয় তাহলে র মেটেরিয়াল হোল্ডিং পিরিয়ড, ওয়ার্কিং ক্যাপিটাল হোল্ডিং পিরিয়ড, ফিনিশ গুডস হোল্ডিং পিরিয়ড, রিসিভেবল হোল্ডিং পিরিয়ড, এইগুলো হচ্ছে আপনি প্লাস করবেন আর পেয়েবল পেমেন্ট পিরিয়ডটা মাইনাস করে দেবেন, তাহলে পেয়ে যাবেন ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল। ক্লিয়ার? বুঝা গেছে এটা? আর যদি এটা হোলসেল হয় বা রিটেল বিজনেস বা মার্চেন্ডাইজিং হয় তাহলে তো আপনার র মেটেরিয়াল, ফিনিশ গুড এসব নাই, শুধুমাত্র ইনভেন্টরি হোল্ডিং পিরিয়ড আর রিসিভেবল দুইটা যোগ করবেন আর পেয়েবল পিরিয়ডটা মাইনাস করে দেবেন, তাহলে পেয়ে যাবেন ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল। বা কত লাগবে ওয়ার্কিং ক্যাপিটাল, দুইটাই পাবেন। এখন একটা অঙ্ক দেখায় তাহলে আরো ভালো বুঝবেন। এই অঙ্কটা দেখুন, এটা আপনারা মুখে মুখেই পারবেন। ম্যানুফ্যাকচারিং কোম্পানির জন্য রিসিভেবল কালেকশন পিরিয়ড কতদিন লাগে দেওয়া আছে, র মেটেরিয়াল ইনভেন্টরি হোল্ডিং পিরিয়ড দেওয়া আছে, প্রোডাকশন পিরিয়ড মানে ডব্লিউআইপি, সাপ্লায়ার পেমেন্ট পিরিয়ড, ফিনিশ গুডস পিরিয়ড। তাহলে কি করতে বললাম বলেন তো? পাঁচটা ফিগার আছে, কয়টা যোগ করবো আর কয়টা বিয়োগ করবো? স্যার প্রথম তিনটা যোগ করবো আর নিচের দুইটা বিয়োগ করবো। দুইটা বিয়োগ করবো? পেমেন্ট পিরিয়ডটা বিয়োগ করবো আর আবার দেখেন, শুধুমাত্র পেমেন্ট পিরিয়ডটাই মাইনাস, আর কোনটা মাইনাস আছে? ঠিক আছে স্যার, নাই। কারণ হচ্ছে অ্যাসেট গুলো সবগুলো আমাদের বিনিয়োগ করতে হচ্ছে, আমার র মেটেরিয়াল আটকায় থাকছে, আমার ডব্লিউআইপি তে সময় লাগছে, আমার ফিনিশ গুডস কনভার্ট হতে বিক্রি হতে সময় লাগছে, আমার রিসিভেবল কালেকশন করতে সময় লাগছে, সবগুলোর জন্য আমাকে বিনিয়োগ করতে হবে। শুধুমাত্র পেয়েবলে আমি যেটা ডিলে করতে পারবো সেটা আমার একটু ফাইন্যান্সিং হচ্ছে, হ্যাঁ, বাদ বাকিটা আমাকে নিট ফাইন্যান্স করতে হবে। আর এই ফিগারটা যদি কখনো নেগেটিভ আসে তাহলে বুঝবেন যে আপনি পরের 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 ধনে পোদ্দারি করা বলে না, আপনার ওয়ার্কিং ক্যাপিটালের দরকারই নাই। স্যার কোনটা নেগেটিভ আসলে? এই দুইটার ফাইনাল রেজাল্ট, ও ঠিক আছে। ফাইনাল রেজাল্ট নেগেটিভ আসা মানে কি আপনার ওয়ার্কিং ক্যাপিটালে কি ইনভেস্টর প্রয়োজন নেই। বুঝা গেছে? তাহলে শুধুমাত্র একটা অঙ্ক তো দেখলাম, হইতে পারে কখন মনে করেন আপনি ভালো ডিউজ মানে ভালো ক্রেডিট পান, আপনার সাপ্লায়ারের কাছ থেকে সময় পান, কিন্তু আপনার সব সেলস ক্যাশে হয়, তাহলে হইতে পারে না? জি স্যার, হইতে পারে, থিওরিটিক্যালি স্যার। কেন আমাদের যারা বেশিরভাগ রাস্তার পাশে যে দোকানগুলো থাকে এরা কি বাকি দেয় কাউকে? ও না, এদের কথা স্যার আলাদা। সেটাই বলছি আমি। আবার মনে করেন যে আমি এর আগে শেয়ার করছিলাম এই আপনার ইয়ার মতো কোম্পানি গুলো, বিশেষ করে যে লাফার্স, হোলসিম, এরা কিন্তু আগে টাকা জমা দিলে তারপর সিমেন্ট সাপ্লাই করে। এরকম যদি করতে বিজনেস তাহলে তো আপনার রং ক্যাপিটালের দরকার নেই। স্যার ব্র্যান্ড আপনার কত তো হারাই গেল। ভালো নেটওয়ার্ক নিয়ে সমস্যা, কাটটা যে বুঝছি আর কাটটা যে বুঝছি। অনেক সময় দেখা যায় যে আগে পেমেন্ট করে পরে ট্রাক ওখান থেকে লোড হয়ে আসছে, আর সব বিষয়টি এই জন্য নটের টিকেট। হ্যাঁ হ্যাঁ, এই ক্ষেত্রে তো আপনার রং ক্যাপিটালের দরকার নেই, রাইট? এখানে দেখেন সবগুলো আমরা প্লাস করছি, শুধুমাত্র আমরা পেমেন্ট পিরিয়ডটা মাইনাস করছি। তাহলে আমরা দেখছি অপারেটিং সাইকেল, যেটাকে আমরা বলি ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল বা অপারেটিং সাইকেল, এটা হচ্ছে আমাদের 77 ডেজ। ক্লিয়ার? তাহলে আমাদের পেমেন্ট থেকে শুরু করে রিসিভ করতে 77 ডেজ সময় লাগে। ক্লিয়ার সবাই? এটা না কারো কোশ্চেন আছে? না স্যার, ক্লিয়ার স্যার, আগান। ওকে,
যে প্রেসার মানে যেসব চ্যাপ্টার আমরা শেষ করে আসছি তাতে এইসব চ্যাপ্টার কিছুই না, বিশেষ করে আপনার এই চ্যাপ্টার থেকে কোশ্চেন থাকে না স্যার, এটারই ওই আপনার ইও কিউ থাকে আর কি, আপনার হচ্ছে পরের চ্যাপ্টারটা থাকে স্যার। প্রতিবার কোনোবারই থাকে না এখান থেকে? দেখি নাই তো স্যার, আমার একটু ভালো করে দেখতে হবে। আচ্ছা ভালো করে দেখেন, মাঝে মাঝে তো চেঞ্জ করে এরা, তাহলে কি এটা বাদ দিয়ে ইউকিউতে চলে যাবে? ইও কিউ আর ক্যাশ কন্ট্রোল থেকে থাকে স্যার। কি আর ক্যাশ কন্ট্রোল পরের চ্যাপ্টার আর এর পরের চ্যাপ্টার। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই দুই চ্যাপ্টার আমরা সামনের দিন শিখবো, সামনের দিন আমরা ওই দুই চ্যাপ্টার করবো ইনশাআল্লাহ। হ্যাঁ সামনের দিন আর তারপরে। এখন দেখেন এই কয়দিনে এই যে 77 ডে যে কতটুকু ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে তার পরের অঙ্কে আছে, এটা ছোট্ট একটা অঙ্ক। কিভাবে এটা আমরা অ্যামাউন্টে নিয়ে আসবো? এখানে তো একটা এক্সাম্পল আছে অনেক বড় এবং সূত্র ফর্মুলা গুলো দেওয়া আছে সব, ফর্মুলা গুলো আপনারা খেয়াল করতে পারেন। যখন আপনি ম্যাটেরিয়াল র মেটেরিয়াল ইনভেন্টরি হোল্ডিং পিরিয়ড যখন বের করবেন তখন আপনি ম্যাটেরিয়াল ইউজেস পেলে ইউজেস দিয়ে ভাগ করবেন, আর যদি ইউজেস না পান তখন আপনি কস্ট অফ সেলস দিয়ে ভাগ করতে পারেন, পারচেজ দিয়ে ভাগ করতে পারেন। এটা সাবজেক্টিভ, যেটা অ্যাভেলেবেল সেটা ইউজ করবেন। ডব্লিউআইপি থাকলে অবশ্যই প্রোডাকশন কস্ট দিয়ে ভাগ করবেন। আর ফিনিশ গুডস এ দেখেন এরা ফিনিশ গুডস এর ক্ষেত্রে কস্ট অফ গুডস দিয়ে ভাগ করছে। ফর্মুলা একটু মনে রাখবেন, যদিও রিলেশন আছে লজিক্যাল সবগুলোই। আর শুধু যদি আপনার ইনভেন্টরিটা আনাবার করেন তাহলে কস্ট অফ গুডস এর সাথে ইনভেন্টরি। আর আপনারা জানেন যে সেলস এর সাথে রিসিভেবলের সম্পর্ক, ক্রেডিট সেলস পেলে দিবেন, ক্রেডিট সেলস না থাকলে শুধু সেলস দিয়ে করে দেবেন। আর পেয়েবলের ক্ষেত্রে পারচেজ পেলে পারচেজ দিয়ে করবেন, পারচেজ না পেলে কিছু করার নাই, কস্ট অফ সেলস দিয়ে করবেন। এগুলো নিয়ে কোনো কোশ্চেন আছে আপনাদের? ফর্মুলা নিয়ে কোনো? ফর্মুলা নিয়ে কোশ্চেন আছে? স্যার ফিনিশ গুডস এর সাথে সিওজিএস কেন আসে স্যার? ফিনিশ গুডস এর সাথে কস্ট অফ গুডস সোল্ড। জি স্যার। আপনার কোনো প্রস্তাব আছে নাকি অন্য কিছু নিয়ে আসলে ভালো হয় কিনা? না স্যার, কারণ ফিনিশ গুডস এর কস্টটা কোথায় আছে? কস্ট অফ গুডস সোল্ড এর ভিতরেই তো আছে। Average finished goods inventory for all inventory ratios in low ratios. কারণটা এখানে দেওয়া আছে দেখেন, the length of time finished goods are held between completion or purchase and sale. তৈরি করার পর থেকে সেল পর্যন্ত কতটুকু সময় লাগে? স্যার কস্ট অফ গুডস তো তৈরি করার আগে চলে আসলো স্যার। আপনার কথা যদি হয় তাহলে পরে হলে তো স্যার অন্য কিছু হওয়ার কথা। আগে কিভাবে কস্ট অফ গুডস সোল্ড আসে? স্যার বলতে যাচ্ছে এনারা যে পারচেজ থেকে শুরু করে সেলস এর আগ পর্যন্ত যা সব কস্ট অফ গুডস সোল্ড। তাহলে ঠিক আছে, আপনি তো সেলস পর্যন্ত বলতেছিলেন স্যার। না, এই যে বিটুইন বলছি, বিটুইন। আচ্ছা পারচেজ ঠিক আছে, জি স্যার। বিটুইন। এখন 2 নম্বর প্রবলেমটা দেখেন, কতটুকু ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে ওই ফর্মুলা দিয়ে জাস্ট শুধু অ্যামাউন্টটাকে আমরা মাল্টিপ্লাই করে পেয়ে যাব। ওই 2 কই হারাই গেল? সমাধান 2 নম্বর কোশ্চেন কই? কোশ্চেন নম্বর 2। কোশ্চেন 2 নাই আমার এখানে। আছে স্যার, ওই যে 626 পৃষ্ঠা। আচ্ছা এই যে আছে। তো সমাধানে দেখাচ্ছে, হ্যাঁ ঠিক আছে 3 এর কথা বলতে, সরি 3 2 তো করালাম তাই না, 3 এর কথা আছে। 3টা দেখেন, 3টা কি বলছে? ওয়ার্কিং ক্যাপিটাল কতটুকু করবেন আপনি, কতটুকু রাখবেন? দেখেন এখানে বলছে সেলস রেভিনিউ দেওয়া আছে এই কোশ্চেনে ফরকামিং পিরিয়ডের জন্য 10 মিলিয়ন, কস্ট অফ সেলস দেওয়া আছে 6 মিলিয়ন,
নন প্রোডাকশন কস্ট তো বুঝতেই পারছেন, নন প্রোডাকশন মানে কি, আর হচ্ছে নেট প্রফিট। এই ফিগার গুলো দেওয়া আছে, দিয়ে বলছে যে ক্যালকুলেট দ্য ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, ওয়ার্কিং ক্যাপিটাল কতটুকু লাগবে বের করেন। কিভাবে বের করবেন? নাম্বার 1, ফিনিশ গুডস ইনভেন্টরি ডেজ। তাহলে ফিনিশ গুডস আমরা একটু আগে দেখে আসলাম, ফিনিশ গুডস ইনভেন্টরি, আচ্ছা এখানেও আছে মনে হয় সমাধান, দুইবার আছে। এই যে ফিনিশ গুডস আমরা কি দিয়ে করলাম একটু আগে দেখলেন, আপনি তো কোশ্চেন করলেন, কি বললেন কি দিয়ে করি? সিওজিএস স্যার, সিওজিএস, কস্ট অফ গুডস সোল্ড। তাহলে কস্ট অফ গুডস সোল্ড দিয়ে করি। তাহলে 6 মিলিয়ন এখানে আছে, 6 মিলিয়ন, দেখেন ফর্মুলাটা, সিক্স মিলিয়নকে ডিভাইড করবো কত দিয়ে? 365 দিয়ে, আর মাল্টিপ্লাই করবো কতদিন, কতদিন এটা আটকায় থাকে? 30 ডেজ। তাহলে 30 ডেজে কতটুকু লাগবে এটা কি বোঝা গেছে? খুব কঠিন কিছু না। 6 মিলিয়ন কস্ট অফ সেলস, 365 হচ্ছে 1 বছর, আর হচ্ছে এটা আমাদের আটকায় থাকে 30 ডেজ। তাহলে কতটুকু আমাদের আটকায় থাকবে, কতটুকু আমাদের হাতে রাখতে হবে, ওয়ার্কিং ক্যাপিটাল কতটুকু লাগবে এই জন্য। ফিনিশ গুডস হোল্ডিং পিরিয়ডে আমাদের ইনভেন্টরি যে হোল্ডিং পিরিয়ড, যেটা ইনভেন্টরি হোল্ড করতে হবে, কত টাকার বিনিয়োগ করতে হবে, এখানে আমাদের বিনিয়োগ করা লাগবে 0.49 মিলিয়ন, অর্থাৎ 4,90,000 টাকা বিনিয়োগ করতে হবে। আবার রিসিভেবল আটকায় থাকবে কতদিন, বিক্রি করার পরে আমাদের কালেকশন করতে লাগে 60 ডেজ। তাহলে রিসিভেবল এর রিলেশন কার সাথে আপনারা জানেন, কার সাথে এটা? রিসিভেবল কেন হয় কি করলে? সেলস এর সাথে। সেলস, ক্রেডিট সেলস নাই, তাহলে সেলস। তাহলে এটা একই রকম, 10 কে আপনি 10 মিলিয়ন কে ভাগ করেন 365 দিয়ে, গুণ করেন 60 ডেজ দিয়ে। এই যে 10 মিলিয়ন কে আপনি ডিভাইড করেন 365 দিয়ে, গুণ দেন 60 ডেজ, তাহলে 60 ডেজের জন্য কত লাগবে? 1.64। একইভাবে আপনার পেয়েবল হচ্ছে 40 ডেজ আটকায় থাকে। পেয়েবল আমরা বললাম কি দিয়ে করতে, পেয়েবল আমরা পারচেজ দিয়ে, পারচেজ তো নাই, পারচেজ না থাকলে কি দিয়ে করব? কস্ট অফ স্যার সেলস দিয়ে, ঠিক আছে। এই তাহলে তিনটা মিলে, দুইটাতে আমার ইনভেস্টমেন্ট আটকায় থাকবে আর একটাতে আমি ডিলে করব, পেমেন্টটা আমি ডিলে করব। তাহলে নেট আমাদের লাগবে হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল 1.47 মিলিয়ন, আমাদের ওয়ার্কিং ক্যাপিটালে বিনিয়োগ রাখতে হবে। ওয়ার্কিং ক্যাপিটাল এটা আমাদের লাগবে, বোঝা গেছে? এটা পারচেজ না থাকলে কস্ট অফ সেলস দিয়ে কেন করবো স্যার? কি করবেন বলেন, কারণ কস্ট অফ সেলস তো পারচেজ দিয়ে বের হয়। আপনার যদি কেন করবেন, মনে করেন আপনি জাস্ট ইন টাইম সিস্টেম ফলো করেন, তাহলে আপনার বিগিনিংও না এন্ডিংও না, তাহলে পারচেজ হয়তো কস্ট অফ সেলস হয়ে যাবে, হবে কি না? হবে। কস্ট অফ সেলস এর ফর্মুলা কি আপনি বলেন, বলেন বলেন। স্যার বিগিনিং ইনভেন্টরি যোগ পারচেজেস মাইনাস ইনভেন্টরি। ইনভেন্টরি। যদি বিগিনিং এন্ডিং এ খুব একটা চেঞ্জ না হয়, তাহলে তো পারচেজ আর কস্ট অফ সেলস ক্লোজ হওয়ার কথা না। বুঝছি স্যার, ঘুরে উল্টাই নিতে হয়। হ্যাঁ, যখন থাকবে না, হ্যাঁ ওরা তো বলে দিচ্ছে, যখন থাকবে না পারচেজের বিকল্প হিসেবে আপনাকে কস্ট অফ সেলস ইউজ করতে হবে। ওকে, ক্লিয়ার না সবাই? কারো কোশ্চেন থাকলে বলবেন। এখন দেখেন ছোট ছোট বেশ কিছু অঙ্ক আছে, এই অঙ্কটা তো আমরা আগে দেখে আসলাম, সেম। এটা দেখানোর কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। 2, 3 দেখাবো কিনা, নাকি একটা বড় অঙ্ক দেখাবো? দেখি টাইম কতটুকু আছে। একটা বড় অঙ্ক আছে, এটা দেখাই দিব নাকি আগে? 4 নম্বরটা, হ্যাঁ 4 নম্বরটা বেশ কিছু ক্যালকুলেশন আছে, একটু দেখাইতে পারি। আর 6 নম্বরটা বেশ বড়, 6 দেখাইতে পারি, 25 মার্কস এর একটা অঙ্ক আছে। 4 আর 6 দেখাই, বাদ বাকি গুলো আপনারা দেখে আমাকে প্রবলেমটা বলেন, হয় না? স্যার 6 দেখাইলে এটার মধ্যে সব পড়েছে। আচ্ছা তাহলে 6 দেখাই, সময় পেলে তারপর আমরা 4 ব্যাক করব। 6টা দেখেন, অ্যাপ্রাইজাল অফ ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। ওকে, গুড। You have been given the following information on a company. Summarized balance sheet দেওয়া আছে 2 years এর। ওকে, এখানে নন কারেন্ট অ্যাসেট দেওয়া আছে 130, 139, এটা লাস্ট ইয়ার, এটা কারেন্ট ইয়ার। আর কারেন্ট অ্যাসেট দেওয়া আছে 3টা, ইনভেন্টরি, রিসিভেবল এবং ব্যাংক, সবগুলো হচ্ছে ডলার। 3টা শূন্য অমিট, মানে 42,000, 29,000, 3,000, 5,000 এরকম। এটা হচ্ছে আপনার নেট ওয়ার্কিং ক্যাপিটাল বা সরি এই কারেন্ট অ্যাসেট, টোটাল কারেন্ট অ্যাসেট।
এই যে দেখেন 42 29 3 তিনটা যোগ করলে আপনার মনে হয় 74 হয়, ঠিক আছে না? তাহলে কারেন্ট অ্যাসেট আর নন কারেন্ট অ্যাসেট টোটাল অ্যাসেট হচ্ছে 204 টু সেম আছে 2 বছরে। ইকুইটি এন্ড লায়াবিলিটিস তার কম্পোনেন্ট হচ্ছে অর্ডিনারি শেয়ার, প্রিমিয়াম, রিভ্যালুয়েশন রিজার্ভ, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট বা রিটেন আর্নিং যেটাকে আমরা বলি। দেন নন কারেন্ট লায়াবিলিটি আছে 5% সিকিউর লোন, 8% প্রিফারেন্স শেয়ার। ওকে, কারেন্ট লায়াবিলিটিস ট্রেড পেয়েবল, ট্যাক্স, টোটাল ইকুইটি। জাস্ট ব্যালেন্স শিট দেওয়া আছে, এটা আপনারা নুরুদ্দিন স্যার ভালো করেই পড়ছেন। ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে 2 ইয়ার্স এর, সেলস, ওপেনিং ইনভেন্টরি, পারচেজ, ক্লোজিং ইনভেন্টরি, একটু আগে ফর্মুলা বললেন, কস্ট অফ গুডস সোল্ড বা কস্ট অফ সেলস এটা। তাহলে পেয়ে যায় গ্রস প্রফিট, সেখান থেকে ফাইন্যান্স কস্ট, ডেপ্রিসিয়েশন, সানড্রি এক্সপেন্স মাইনাস করে দিয়েছে অপারেটিং প্রফিট, ট্যাক্সেশন, প্রফিট আফটার ট্যাক্স, ডিভিডেন্ড দিয়ে দিচ্ছে, অর্ডিনারি শেয়ার, প্রিফারেন্স শেয়ার দুইজনকে ডিভিডেন্ড পে করে দিয়েছে, রিটেন প্রফিট। তাহলে প্রফিট থেকে ডিভিডেন্ড দিয়ে বাদ বাকিটা রিটেন আর্নিংস এ রেখে দিয়েছে। ক্যালকুলেট দ্য লিকুইড রেশিও, ক্যালকুলেট দ্য লেংথ অফ ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল, evaluate whether the working capital is being managed effectively। অঙ্ক দেখেন ভালো করে, কারণ এরকম অঙ্ক মাথায় ভূত চাপলে এক্সামিনার দিয়ে দিতে পারে, কিছু করার নাই। সো লিকুইডিটি রেশিও আপনারা জানেন, কারেন্ট রেশিও আর হচ্ছে লিকুইড রেশিও, এটা আপনারা এমনিতেই পারবেন, এখানে কিছু নাই। এই যে কারেন্ট অ্যাসেট ভাগ হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস, এই যে কারেন্ট অ্যাসেট 74 ভাগ হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস, পারবেন না এটা সবাই? আর আগের বছর ছিল 65/65, 1 ছিল আগে, এবার একটু বাড়ছে। দেখেন সমাধানটা দেখেন কি বললাম, 74 ডিভাইডেড বাই 46, 74 ডিভাইডেড বাই 46, আর কত বছর ছিল হচ্ছে 65/65, 65/65। লিকুইডিটি রেশিও মানে আমরা জানি দুইটা রেশিও বের করতে, একটা হচ্ছে কারেন্ট রেশিও আর একটা কুইক রেশিও। পারে না সবাই এটা? ওকে, আর লিকুইড বা কুইক যখন আমরা আসি, কুইক রেশিও বা লিকুইড রেশিও বা অ্যাসিড টেস্ট রেশিও, তখন আমরা কি করি, কারেন্ট অ্যাসেট থেকে শুধুমাত্র ইনভেন্টরিটা মাইনাস করি, তাই না? শুধুমাত্র ইনভেন্টরি নিই না, কেন নিই না? কারণ ইনভেন্টরিটা হচ্ছে সাসপেক্টেড একটা অ্যাসেট, মানে এই ইনভেন্টরিটা আসলে লিকুইড হতেও পারে, নাও পারে। অনেক কোম্পানির স্টোরে এমন এমন জিনিস পড়ে আছে যেটা আসলে বিক্রি হওয়ার সম্ভাবনা কম, আউট অফ ফ্যাশন, অথবা আপনার কোম্পানির প্রোডাক্টের ডিমান্ড মার্কেটে কেমন এটা যাচাই করা খুব টাফ, খুব বিক্রি হবে কিনা আদৌ, অর্থাৎ ইনভেন্টরিকে খুব সহজে ক্যাশে কনভার্ট করা যায় না, এই জন্য লিকুইড রেশিওতে রাখে না, কুইক রেশিওতে রাখে না। তাহলে এখানে যদি 42 বাদ দিয়ে দেন, তাহলে এখানে 29 আর 3 মোট 32 থাকে। এই যে দেখেন ক্যালকুলেশনে 32। আর এখানে যদি আমরা না রাখি ইনভেন্টরি, তাহলে এখানে থাকে মাত্র 23 আর 5 28, 28। বোঝা গেছে? এটুকু ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, এখন ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল আমাদের বের করতে বলছে। 1 নম্বর রিকোয়ারমেন্ট শেষ, 5 মার্কস হয়ে গেছে, 10 মার্কস এখন 10 মার্কস। ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল বের করতে হলে আমরা জানি আমাদের কি কি বের করতে হবে, ইনভেন্টরি পিরিয়ড বের করতে হবে, রিসিভেবল বের করতে হবে, আর হচ্ছে পেয়েবল। তিনটা জিনিস পাইলে আমরা পেয়ে যাব আমাদের ইনভেন্টরি সাইকেল, ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল। তাহলে আমাদের লাগবে রিসিভেবল, আমাদের লাগবে পেয়েবল, আমাদের লাগবে হচ্ছে ইনভেন্টরি। ইনভেন্টরি কই? আচ্ছা, এই যে ইনভেন্টরি আগে করে নিয়েছি, ঠিক আছে। তিনটা পেলে আমরা পেয়ে যাব খুব সহজেই আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল কতটুকু লাগবে। এই যে যেটা আমরা একটু আগে করে আসলাম, রিসিভেবল আর ইনভেন্টরি যোগ করি আর পেয়েবলটা মাইনাস করি, তাই না? করছি না শুরুতে? ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমাদের জাস্ট এটুকু বের করা শিখতে হবে, তাই তো? কিভাবে বের করবো, কি কি বলছে দেখেন, বের করার উপায় কি, না কিছুই বলে নাই। ফর্মুলা তো আমরা জানি, একটু আগে আমরা ফর্মুলা করলাম। এখানে আমাদের রিসিভেবল কত আছে? আচ্ছা, ইনভেন্টরি দিয়ে শুরু করি। যদি অ্যাভারেজ করতে চান, দেখি অ্যাভারেজ দিয়ে করছে, অ্যাভারেজ করছে, ঠিক আছে, গুড, অ্যাভারেজই করছে। এভারেজ করে ভালো থাকলে তো এভারেজ করার দরকার নেই। না, 1 বছর থাকলে 1 বছর দিয়ে করে দেবেন, আর 1 বছর বেশি তখন অ্যাভারেজ করার সুযোগ থাকলে করবেন। হ্যাঁ,
স্যার কোন তাহলে ইনস্ট্রাকশন যদি না থাকে তাহলে সেক্ষেত্রে তো এভারেজই করব নাকি? Average ফর্মুলা করাটা- যেটা এভারেজ। এভারেজ ফর্মুলায় এভারেজ আছে, রাইট? ফর্মুলায় যেহেতু এভারেজ আছে অবশ্যই এভারেজ করবেন। কোন ইনস্ট্রাকশন না থাকলে অবশ্যই এভারেজ করবেন। আর এভারেজের তথ্য না থাকলে তখন 1 ইয়ার নেবেন। হ্যাঁ, এখন আসেন ইনভেন্টরি গত বছর ছিল 42, এই বছর গত বছর 37, এই বছরে 42, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করি। কি জানো এখানে হাফ কোথা থেকে পেলো তাই লিখছে, হাফ মানে 2 দিয়ে, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ। হ্যাঁ, বোঝা গেছে? এটা বুঝছেন সবাই এই পার্টটুকু? জি স্যার। ওকে, এখন ভাগ করব কি, ইনভেন্টরিকে পারচেজ থাকলে পারচেজ দিয়ে ভাগ করব, পারচেজ না থাকলে আমরা ভাগ করব হচ্ছে কস্ট অফ সেলস। এই যে পারচেজ তো আছে মনে হচ্ছে 162, না সরি এটা তো কেন পারচেজ নিল না কেন? দেখেন পারচেজ থাকতেও কস্ট অফ সেলস নিচ্ছে, কাজটা ঠিক করছে? আচ্ছা ঠিক আছে, ওদেরটাই মানেন। কি দিয়ে ভাগ করছে ইনভেন্টরিকে? কস্ট গুড সোল্ড। সোল দিয়ে করুক, করেন, সমস্যা নাই। তাহলে একটা ইয়ার পেলে আগের ইয়ারও পাবেন, তাহলে এখন যেহেতু এটা পাচ্ছেন না এটা পাবেন। দেখেন তাহলে 20x6 এটা আছে, 20x5 এ কত ছিল এখানে নাই, বাট পরে আছে। দেখেন এই যে এখানে তো পাবো আমরা, অবশ্য এইখানে পাবো। এই যে দেখেন স্যার ইনভেন্টরি হোল্ডিং পিরিয়ডের তো স্যার সিওজিএসসি তো আসে স্যার। আসিও যে এসেছে, হ্যাঁ পার সরি এতে আসে না, পে বলে, তাই না? জি স্যার। পেবলটা পারচেজ দিয়ে করবো, রাইট? পেবলটা পারচেজ দিয়ে করবো, ঠিক আছে। আমি আবার পেবল ভাবছিলাম। ওকে, এখন দেখেন এই যে এই বছরের বিগিনিংটা কোথায় পাবেন, দেখছেন এভারেজ কিভাবে করবেন? 20x6 এর বিগিনিং ছিল 29 আর এন্ডিং হচ্ছে 37, তার মানে এটা হচ্ছে গত বছরের, এটা হচ্ছে এই বছরের, তাই না? বুঝতে পারছেন এটা? ওকে, তাহলে 29 আর 37 দুইটাকে হাফ করে দেন। 29 আর 37 দুইটাকে হাফ করে দেন, করে কস্ট অফ সেলস দিয়ে ডিভাইড করেন। কস্ট অফ সেলস কোথায়? কস্ট অফ সেলস এই যে, এটা দিয়ে ডিভাইড করেন আর 365 দিয়ে মাল্টিপ্লাই করেন, তাহলে পেয়ে যাবেন কতদিন। তাহলে ইনভেন্টরি হোল্ডিং পিরিয়ড পেয়ে গেলাম। একইভাবে আমরা হচ্ছে রিসিভেবলটা বের করব, ডাইরেক্ট বের করতে পারেন, এই যে একবারে করেন, দুইবারে দরকার নাই। আর রিসিভেবল, এভারেজ রিসিভেবল বের করে নেবেন। এভারেজ রিসিভেবল আমরা সহজে বের করতে পারবো, এই যে রিসিভেবল দেওয়া আছে 29 আর 23 দুইটা যোগ করলে হয় হচ্ছে 52, অর্ধেক 26 সর্বদা 26। আচ্ছা, রিসিভেবলের তথ্য না, এই জন্য দেখেন কারেন্ট ইয়ারে দিয়ে মেরে দিচ্ছে। রিসিভেবল কি শুধু 1 বছর আছে না? এখানে কি লেখছে দেখেন, এভারেজ রিসিভেবল করছে কি? তো জাস্ট তাই দিছি, হ্যাঁ, জাস্ট তাই দিছি, এভারেজ করে নাই। করার কারণ হচ্ছে যে এটা অ্যাভেলেবেল না, তো এই জন্য এটা করছে। হ্যাঁ, আপনারা চাইলে অ্যাভারেজ করতে পারেন। হ্যাঁ, অন্তত একটা অ্যাভারেজ করা যেত, তাই না? তো এটা করা যায় না অ্যাভারেজ, এই জন্য ওটাও করেন নাই তারা। তো 29 দিয়ে সেলস কে ইয়ে করে দিচ্ছে। দেখেন সেলস আছে কত, 209। স্যার পরীক্ষার সময় যদি আমরা এইসব করি তাহলে কি স্যার নাম্বার পাবো স্যার? অবশ্যই নাম্বার পাবেন, আপনি অ্যাভারেজ করলে ফুল নাম্বার পাবেন, আপনার নাম্বার কাটার অধিকার নাই, রাইট নেই। তাহলে যে বছরের রিসিভেবল সেই বছরকে সেলস দিয়ে ভাগ করে 365 দিয়ে গুণ করে আপনারা সরাসরি রিসিভেবল হোল্ডিং পিরিয়ড বের করা যাবে। রিসিভেবল পিরিয়ড, রিসিভেবল ডেজ, কালেকশন ডেজ। আর পেয়েবলের ক্ষেত্রে আপনারা যেভাবে করেন ডিরেক্ট অ্যাভারেজ পেয়েবল অথবা পেয়েবল ডিভাইডেড বাই পারচেজ। পারচেজ আমাদের কোশ্চেনে দেওয়া আছে 162 159, ঠিক আছে, 162 159, ঠিক আছে না সবগুলো? আরো কোনোটা নিয়ে কোশ্চেন আছে থাকলে আমি ডিটেইলস বলবো।
অনেক সহজ মনে হচ্ছে, অঙ্ক বড় কিন্তু অঙ্ক সহজ। তাহলে আমরা 3টায় পেয়ে গেলাম, 2 বছরের জন্য পেয়ে গেলাম। কোনটা নিয়ে কারো সমস্যা থাকলে আমি সেটা রিপিট করবো, কারো প্রবলেম থাকলে বলবেন। তাহলে ইনভেন্টরি হোল্ডিং রিসিভেবল দুইটা যোগ করলাম, পেয়েবলটা মাইনাস করলাম, পেয়ে গেলাম ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল। ইন্টারেস্টিং দেখেন, এই 20x6 এ ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল কি ছিল? পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ স্যার। এই যে দেখেন নেগেটিভ পাইছেন? জি স্যার দেখতেছি তো নেগেটিভ। পাইছেন না? ওভারঅল এই যে দেখেন মজার বিষয়, এই আপনি যে কথা একটু আগে বলছিলাম, টু 2006 এ পেমেন্ট করার 3 দিন আগে পেয়ে বসে থাকতেন সব টাকা, তাই না? কারণ ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল নেগেটিভ ছিল, ঠিক আছে? জি স্যার। সেখান থেকে বেড়ে কোথায় গেছে? তাহলে স্যার কোম্পানিতে ইনভেস্টিগেশন করা উচিত যে আসলে কেন এত ওয়ার্কিং ক্যাপিটালের ইভার। হ্যাঁ, এই জন্য তো আপনাকে বলছি যে 3 নম্বর রিকোয়ারমেন্ট, ইভালুয়েট whether the working capital is being managed effectively। এটা কিসের সাইন জানেন? এটা একটা মজার অঙ্ক আছে, 8 নম্বর অঙ্ক আছে। হ্যাঁ, এটা একটা মজার অঙ্ক আছে, দেখি একটু সময় আছে আমি দেখাবো। এটাকে বলে হচ্ছে কোম্পানির ওভার হচ্ছে, এটাকে ওভার ট্রেডিং বলে সম্ভবত। এটা হইতে পারে যে বিক্রি বাড়ানোর জন্য আমরা বেশি ধারে ধারে বিক্রি করছি, এটা হইতে পারে। রাইট রাইট রাইট, এটা কিন্তু ইটস নট এ গুড সাইন। আমার এখানে রাখলে জিনিসটা রাখার তো কথা। স্যার এটার কি কোনো মেজারমেন্ট আছে যে কত দিন হলে মানে বেস্ট ভালো হয়? না, এটা যে কোনো রেশিও নিয়ম হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি দেখতে হবে। আপনি যে ইন্ডাস্ট্রিতে আছেন, হ্যাঁ, ইন্ডাস্ট্রি এভারেজটা দেখতে হবে, বুঝতে পারছি। ইন্ডাস্ট্রি এভারেজ দেখবেন, আপনার লাস্ট ইয়ারটা দেখবেন। নিয়ম তো আপনি যত কম রাখতে পারবেন তত ভালো, কারণ ওয়ার্কিং ক্যাপিটাল ইনভেস্টমেন্ট যত কম হবে আপনার কি হবে, ফান্ড অ্যাভেলেবেল তত বেশি হবে। আর ফান্ড অ্যাভেলেবেল হলে আপনি এটা ইনভেস্ট করলে আপনার প্রফিটেবিলিটি বাড়বে। এটাকে বলা হয় ইনভেন্টরি 2016 সালে যেটা 20x6, এটা 29 প্লাস 37, 29টা স্যার একটু বুঝতে পারতেছি না কোথেকে আসলো। এটাকে ওভার ট্রেডিং বলে। হ্যাঁ, আচ্ছা আপনি কি বললেন? কোন স্যার বছর? 29টা কিভাবে আসলো 206 ইনভেন্টরিতে? এই 29টা? জি স্যার, জি স্যার। ওই যে ওপেনিং এই যে ওপেনিং দেখতে পাচ্ছেন? ওপেনিং এই বছরের ওপেনিং মানে কি, গত বছরের কি এটা ক্লোজিং ছিল না? স্যার ওপেনিং এই যে 20x6 এর একটা ওপেনিং না, আর এটা ক্লোজিং। ও জি স্যার, জি স্যার। ঠিক আছে, 29 জি স্যার, জি স্যার, ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ স্যার। এটা অবশ্যই তাহলে আপনি এখানে কমেন্ট করতে পারবেন খুব সহজেই, লিকুইডিটির কি অবস্থা আপনি বলেন, আপনারা নিজেরাই পারবেন, এটা না পারার কিছু নাই। গত বছর আমার কারেন্ট রেশিও 1 ছিল, এবার কারেন্ট রেশিও একটু ভালো হয়েছে, পজিটিভ বলবেন। গত বছর আমাদের ক্যাপাসিটি ছিল লিকুইড রেশিও মাত্র 40%, দায় শোধ করার ইনস্ট্যান্টলি, এখন এটা বেড়ে 70% হয়েছে, এটা একটু আমাদের ক্ষমতা বাড়ছে, লিকুইডিটি পজিশন ইমপ্রুভ হয়েছে। তবু আমরা জানি নরমালি আমরা 2 এবং 1 বলি এটা, তাই না? কারেন্ট রেশিও 2 ভালো আর উইক রেশিও 1 হলে ভালো। 1 হলে ভালো, বাট দিস ইজ নট ফর অল টাইপস অফ ইন্ডাস্ট্রি। কিছু কিছু ইন্ডাস্ট্রিতে এটা হয়, কিছু কিছু ইন্ডাস্ট্রিতে এর থেকে কম বেশি থাকতে পারে। হ্যাঁ, ওভারঅল আমরা এটা বলি সাধারণত। স্যার ওভার ট্রেডিংটা একটু এক্সপ্লেইন করবেন? ওভার ট্রেডিং আমি 8 নম্বর অঙ্কটাই দেখাবো। হ্যাঁ, ক্লিয়ার করবো। আমারও মজা লাগছে জিনিসটা, আমিও নতুন শিখলাম। সো আমার মনে হয় এই কমেন্টারি গুলো আপনারা নিজেরা পড়লেই পারবেন না? জি, এটাই মোটামুটি পড়া যায় পড়লে। পারবেন, হ্যাঁ, যদি পারেন তাহলে আমি আর এদিকে থাকছি না, আমি বরং চলে যাচ্ছি। এইটাও পারবেন, 7ও পারবেন। আমি 8 করে সময় পেলে 7-এ আসছি, 7ও দেখা দিচ্ছি। স্যার 7টা একটু ভিন্ন ধরনের স্যার, এটা একটু দেখাইলে ভালো হয়। 7-এ কিচ্ছু নাই, আমি 8 দেখাই 7-এ আসছি তাহলে।
ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছু নাই। Brush is a medium-sized company and producing a range of engineering products. Recently, its sales have risen rapidly. এর মানে ওভার ট্রেডিং কাকে বলে? আপনি যদি হিউজ সেলস করেন, এটা আপনাদের বইতে আছে। আমি এটা ছবি তুললাম কিন্তু এখানে অ্যাড করি না, এখানে বুঝলাম না। এটা তো আমি ইমেজটা উঠাইছি। ওভার ট্রেডিং কোথায়? দেখলাম, আমি অ্যাড করতে ভুলে গেছি এটা। ছবি তুলি না। এটা আপনাদের বইতে আছে, মানে থিওরিটা, আমি অঙ্কটা দেখা দিচ্ছি, থিওরিটা কোথায় আছে আমি বলে দিচ্ছি। এইটা এই জন্য আমি মিস করছি। হ্যাঁ পাইছি, এটা আছে আমার এখানে আছে। এমন জায়গা আছে খুঁজে পাচ্ছি না এই জন্য না। ও আচ্ছা, সরি। না না, আমি ছবিটা তুলি নাই। কেন তুলি নাই? এখানে কারেন্ট রেশিও তো সবাই পারেন, এই জন্য উঠাই নাই। সো এটা আপনারা দেখেন আপনাদের বইতে 622 নম্বর পেজে আছে। হ্যাঁ, পেজ নম্বর 622 এর শুরু আছে, দেখেন একটু দেখা যাচ্ছে আপনাদেরকে। ওভার ট্রেডিং এর 4টা সাইন বলছে, অর্থাৎ আপনার র্যাপিডলি সেলস বাড়বে কিন্তু এটাকে আপনার ফাইন্যান্সিং করার মতো ক্যাপাসিটি নাই আপনার, তখন আপনার বিপদ হয়ে যাবে। কি করবেন তখন, কিভাবে ডিল করবেন সেটা নিয়ে বলা আছে। স্যার ড্রামাটিক ড্রপ অফ লিকুইডিটি রেশিও মানে কি বুঝছেন? বুঝলাম না। এই ড্রামাটিক ড্রপ অফ লিকুইডিটি রেশিও আচ্ছা, এটা আচ্ছা, অ্যাডভান্স কোশ্চেন। আমি বুঝি কি ব্যাপার, আমি কি না দেখাই শুরু করলাম না? এখানে আছে। ওই ইনসার্ট করে, আরে আচ্ছা এখানে দিয়ে দিলাম। কোথায় সেভ করলাম?
ইনভেন্টরি কন্ট্রোলে তো সেভ করছি নাকি? আচ্ছা, আমি ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টে না করে ইনভেন্টরি কন্ট্রোলে করছি, এই জন্য আসে না। বুঝছি এবার। ওকে, এখন দেখতে পাচ্ছেন না ওভার ট্রেডিংটা? জি স্যার, দেখা যাচ্ছে। ওভার ট্রেডিংটা কি দেখেন, চারটা ইন্ডিকেটরস এরা বলছে। একটা হচ্ছে র্যাপিড ইনক্রিজ ইন টার্নওভার, আপনার টার্নওভারটা হবে খুবই র্যাপিড। সেকেন্ড হচ্ছে যে এই র্যাপিড ইনক্রিজ ইন দ্য ভলিউম অফ কারেন্ট অ্যাসেট, অথবা কি হতে পারে কারেন্ট অ্যাসেট র্যাপিডলি বাড়তে পারে। কেন? কারণ আপনি যখন হিউজ সেলস করবেন, যদি বাকিতে সেলস করেন তাহলে কি হবে, আপনার অ্যাকাউন্ট রিসিভেবল বাড়বে। রিসিভেবল বাড়বে। রিসিভেবল যদি বাড়ে, কারেন্ট অ্যাসেট কি হবে, বেড়ে যাবে। আচ্ছা, এই অ্যাসেটটা আপনার ফাইন্যান্স করার মতো অ্যাবিলিটি নাই, তখন আপনি কি করবেন, ধার দিয়ে মানে ধার নেওয়ার মাধ্যমে এটাকে ফাইন্যান্স করার চেষ্টা করবেন। তাই যদি হয় তাহলে আপনার কি হবে, যদি আপনি ধার না পান তখন আপনার লিকুইডিটি রেশিও কি হবে, লিকুইডিটি কমে যাবে। লিকুইডিটি কমে যাবে। এবং আপনার যদি ধার আবার প্রচুর ধার করে ফেলেন তাহলে লিকুইডিটি খারাপ হয়ে যাবে, তাই না? উল্টা বললাম প্রথমে। আপনার যদি কারেন্ট অ্যাসেট বেশি হয়, কারেন্ট লায়াবিলিটিস কম হয়, তাহলে কি হবে, কারেন্ট রেশিও বেশি হবে, তাই তো? জি স্যার। বেশি হবে। আর যদি আপনি প্রচুর ধার করা শুরু করেন, লায়াবিলিটি প্রচুর হয়, আপনার পেয়েবল বেশি হয়ে যায়, তাহলে কি হবে, লিকুইড রেশিও পড়ে যাবে। বুঝতে পারছেন এবার? স্যার আমার যেহেতু হিউজ সেল হচ্ছে, তাহলে তো লিকুইড রেশিও মানে কমে যাওয়ার কথা না। সেলসটা আপনি ফাইন্যান্স করছেন কি দিয়ে? ক্রেডিট দিয়ে। কি ক্রেডিট, লং টার্ম না শর্ট টার্ম? শর্ট টার্ম। শর্ট টার্ম, ওকে। তো শর্ট টার্ম ক্রেডিট কার কাছ থেকে নিছেন? ব্যাংক থেকেই নিছে হয়তো বা। ব্যাংক থেকে নিতে পারলে তো এটা ফাইন্যান্স করে ফেললো। এই যে এখানে তো আছে দেখেন, ব্যাংক শর্ট টার্মে লোন দেয়, ব্যাংক ওভারড্রাফট খুব বেশি দেয়। ব্যাংক ওভারড্রাফট কি হিউজ দেয়? হিউজ ব্যাংক ওভারড্রাফট পাওয়া যায়? ইউজ পাওয়া যায় না স্যার, নির্দিষ্ট লিমিট দেয় একটা। তখন আপনাকে কি করতে হবে, আপনি যেটা বললেন আপনাকে কি করতে হবে, এটা এই যে সলিউশন টু ওভার ট্রেডিং। ওভার ট্রেডিং যখন হবে খুবই রিস্কি, এটা আপনার সিরিয়াস রিস্কি। ওটা আমি কি করতে পারি, লং টার্ম ফাইন্যান্স আমাকে ব্যবস্থা করতে হবে। হয় শেয়ার বিক্রি করতে হবে, নাহলে কি করতে হবে, লোন নিতে হবে। ক্লিয়ার? যদি না পাই তাহলে কি করতে হবে, আমাকে গ্রোথটা স্লো ডাউন করে দিতে হবে। স্যার আমি বলতে চাচ্ছিলাম, যখন আমি প্রচুর পরিমাণে সেল করব তখন তো আমার প্রচুর পরিমাণে ক্যাশও আসবে স্যার। যদি আপনার ক্যাশে সেলস হয় তাহলে তো খুবই ভালো, তাহলে তো ওভার ট্রেডিং লাগবে না, তখন তো আপনি ওই টাকা দিয়ে ওইটাকে ইয়ে করে ফেলতে পারবেন, ওই ওয়ার্কিং ক্যাপিটাল নিডস পূরণ করে ফেলতে পারবেন। কিন্তু যদি আপনি বাকি দেওয়ার কারণে আপনার সেলস বেশি হয় তখন কি হবে? ও ঠিক আছে স্যার। তখন আপনার যদি প্রচুর সেলস হয় ক্যাশে তাহলে তো সমস্যা নাই তখন। মানে রিসিভেবল থাকবে সব? হ্যাঁ, তো রিসিভেবল থাকবে, ক্রেডিট বললাম রিসিভেবল থাকবে বাকিদের বিক্রি করলে সব? হ্যাঁ, প্রচুর বিক্রি করলে রিসিভেবল বেশি থাকবে। হ্যাঁ, কিন্তু রিসিভেবল তো বেশি থাকবে। এখন মনে করেন আপনি প্রচুর বাকি দিলেন, কাস্টমার হাতে টাকা আটকায় আছে, 2 মাস 3 মাস সময় ধরে কাস্টমার হাতে টাকা আটকে আছে, তাহলে আপনার প্রোডাকশন চলবে না, বন্ধ হয়ে যাবে? না, বন্ধ হয়ে যাবে, ক্যাশ লিকুইডিটি শর্টেজ হবে। রাইট। তখন আপনি কি করবেন, যার কাছে সাপ্লায়ার তাকে কি বলবেন, তাহলে আমাকে 3 মাস সময় দাও, বলবেন কিনা? জি। সময় নিতে আপনি বাধ্য। তখন আবার কি হবে, রিসিভেবল যেমন বাড়ছে পেয়েবলও কি হবে, হিউজ বেড়ে যাবে। জি। তাহলে তো ব্যালেন্স হয়ে গেল। যদি ব্যালেন্স করতে পারলে তো ভালো, ব্যালেন্স না করতে পারলে কি হয়ে যাবে তখন? আচ্ছা মনে করেন সমান সমান বাড়লো, লেটস সে আপনার কথাই হলাম, আপনার কারেন্ট অ্যাসেট ছিল 2 লাখ, কারেন্ট লায়াবিলিটি ছিল 1 লাখ। এখন মনে করেন আপনি নতুন করে 1 লাখ বিক্রি করলেন বাকি, এবং ওর কাছ থেকে বাকিও নিলেন 1 লাখ। তাহলে আগে বলেন আপনার আগে কারেন্ট রেশিও কত ছিল, এখন কত হবে? আগে কত ছিল? আগে ছিল 2.1 এখন কত হয়ে যাবে? 3:2 হয়ে যাবে। কি বলেন? হ্যাঁ সরি, 3:2। তাহলে কি 2 থাকবে নাকি কমে যাবে? কমে যাবে স্যার। ঠিক আছে স্যার, বুঝতে পারছি। কোথায় কমে যাবে, মানে 1 এর কাছে চলে আসছে, বুঝতে ঠিক না? পারছি। হ্যাঁ,
জি স্যার, বুঝতে এই- পারছি। এখন বোঝার কথা। হ্যাঁ, কারণ দুইটা যখন সমান গতিতে বাড়বে তখন কি হবে, কারেন্ট রেশিও 1:1 চলে যাবে, তাই না? আস্তে আস্তে আর 1 হলে তো খারাপ, তার মানে 2 থেকে ড্রামাটিক্যালি 1 চলে আসছে। তাহলে ওভার ট্রেডিং এর মেইন কনসেপ্টটা কোনটা? মেইন কনসেপ্ট হারাই গেছে। মেইন কনসেপ্ট হচ্ছে আপনি যখন হিউজ ক্রেডিট দিচ্ছেন কাস্টমারদেরকে, হ্যাঁ, হুম, তখন আপনার সেলস কি হবে, হিউজ বাড়বে, তাই তো? জি জি, তাহলে আপনার কারেন্ট অ্যাসেটও রিসিভেবল কি হবে, হিউজ বেড়ে যাবে। হুম, তো আপনি যদি বাকিতে বিক্রি করেন, ক্যাশ আসবে না আলটিমেটলি, হুম, তাহলে তখন আপনাকে লোনের ব্যবস্থা করতে হবে, এটা ফাইন্যান্স। যদি লোনের ব্যবস্থা না করেন তখন আপনাকে কি করতে হবে, আপনাকে সাপ্লায়ারের কাছে ধর্ণা দিতে হবে যে আমাকে একটু সময় বেশি দেন, একটু বেশি সময়ের জন্য বাকি দেন। হুম, বুঝা গেছে? হুম, হুম, মানে যেটা বাড়ছে সেই বাড়াটাকে আপনি গ্রোথটাকে ফাইন্যান্সিং করতে না পারলে এটা ওভার ট্রেডিং হয়ে যাবে। হুম, গট ইট, জি স্যার, ওকে। আপনার ক্যাপাসিটির বাইরে আপনি ট্রেডিং করে ফেলছেন। হ্যাঁ, স্যার আগের পেজে একটা কথা আছে স্যার, যে আপনার এটাতে হেলদি ট্রেডিং গ্রোথ প্রফিটেবিলিটি ইনক্রিজ করবে, ভালো কথা। এখানে একটা কথা বলতেছে, এটার ক্ষেত্রে নন কারেন্ট অ্যাসেটটাকেও বৃদ্ধি করতে হবে, ওয়ার্কিং ক্যাপিটালকেও বৃদ্ধি করতে হবে। স্যার নন কারেন্ট অ্যাসেটটাকে বৃদ্ধি করা লাগবে কেন স্যার? আপনি যদি প্রোডাকশন ক্যাপাসিটি বাড়াইতে চান, সেলস বাড়াইতে চান, প্রোডাকশন ক্যাপাসিটি বাড়বে না, সেলসটা আসবে কোথা থেকে? প্রোডাকশন না করলে সেলস আসবে? জি স্যার, প্ল্যান্ট মেশিনারি এগুলো বাড়াইতে হবে। রাইট, তখনই তো আপনার ক্যাপিটাল লাগবে, হিউজ ক্যাপিটাল লাগবে। হ্যাঁ, আচ্ছা, এখন 8 নম্বর অঙ্ক দেখলে কিছুটা ধারণা পাবেন। মজার একটা অঙ্ক আছে 8 নম্বর, আমি 7ও দেখাবো, সময় মনে হয় পাবো না, তারপরে দেখি। 8 এর সংক্ষেপে বলি, দেখেন 8 এর অঙ্কটা জাস্ট দেখেন। রিসেন্টলি দেখেন Brush is a medium size company producing a range of engineering products. Recently its sales have risen rapidly. একদম সিরিয়াসলি সেলস বেড়ে গেছে। তো সেলস বাড়ার পর দেখেন সেলস কত ছিল, 12,000 থেকে 16,000 এ গেছে। মোটামুটি কত, 30% সেলস বাড়ছে, তাই না? নাকি বেশি? 1/3 না? 12,000 এর 1/3 4,000 হয় না? 33% বাড়ছে স্যার। 1/3, রাইট, 33%। আচ্ছা, এরপরে বাকিটা দেওয়া আছে, প্রফিটও মোটামুটি বাড়ছে অনেকখানি। নন কারেন্ট অ্যাসেটও আছে, দেখেন নন কারেন্ট অ্যাসেটও বেশ বাড়ছে, ইনভেন্টরি বাড়ছে, রিসিভেবল বাড়ছে, ডাবলের কাছে চলে গেছে, ক্যাশ আবার কমে গেছে। দেখছেন ওভার ট্রেডিং কেন? ক্যাশ 1500 থেকে কোথায় চলে গেছে? বুঝছেন বিষয়টা? ওভার ট্রেডিং কোথায় হয়েছে? ক্যাশের অবস্থা খুব খারাপ। হ্যাঁ, দেখেন গত বছর যেখানে আপনার ক্যাশ ছিল 1500 সারপ্লাস, সেখানে এই বছর কি হয়ে গেছে? আপনি কোথায় চলে গেছেন? ব্যাংক ওভারড্রাফট হয়ে গেছে। এই তো ওভার ট্রেডিং এর একটা রিস্ক জায়গা। মানে আপনি দেউলিয়ার দিকে চলে যাবেন, মানে আপনি ম্যানেজ করতে পারবেন না, সবাই বলবে টাকা দাও টাকা দাও, তখন আপনার হয়ে যাবে বিপদ। টাকা পাবেন কোথায় আপনি? এটাই সমাধানে দেখেন অঙ্ক কিছু করে নাই। কি বলছে? সেলস বাড়ছে 33.3%, এটা আমরা অলরেডি আগে বলছি না? ইমরান সাহেব বললেন, তাই না? সেলস 1/3 সেলস বেড়ে গেছে। সেই তুলনায় ওয়ার্কিং ক্যাপিটাল দেখেন খুব একটা বাড়ে নাই। কেন? ওয়ার্কিং ক্যাপিটাল দেখেন গত বছর আসলে এবারে তাই আছে। কারেন্ট অ্যাসেট দেখেন, কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস করেন। তার মানে কি স্যার এখানে current- ক্যাশ কালেকশনটা প্রপারলি হয় নাই না, শর্টেজ ছিল। রাইট, ক্যাশ কালেকশন হয় না, বাকি ডিসেম্বরে তো সেলসটা বেশি হয়েছে। দেখেন ক্যাশ গত বছর কারেন্ট অ্যাসেট ছিল 4,500, তার থেকে কারেন্ট লায়াবিলিটিস মাইনাস করলে 2,000 মাইনাস করেন, কত হয়? কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস, এটা কিন্তু আমরা ওয়ার্কিং ক্যাপিটাল বলি, তাই না? জি জি, 2500 টাকা, 2500। এবারও কত আছে? 2400। 4,900 থেকে 2,400 বাদ দেন, কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটিস মাইনাস করেন, সেম না? জি স্যার, এখন তো 2500 আছে আমাদের। সেম হচ্ছে। তার মানে সেলস যেখানে আপনার 33% বাড়ছে, সেইখানে আপনি ওয়ার্কিং ক্যাপিটাল বাড়াইতে পারেন নাই, পারছেন? না স্যার, অ্যাকচুয়ালি এই কারণে এইটাকেই বলা হচ্ছে ওভার ট্রেডিং। তার মানে আপনি যেটা বাড়ছে সেটাকে ক্যাপিটালাইজ করতে পারেন নাই, ফাইন্যান্সিং করতে
পারেন না। আলটিমেটলি এটা আরো লসের মাইনাসের দিকে প্রফিট বাড়ছে, বাট এটা বাকি প্রফিট, ক্যাশ না। বাকি পাবে। এখন আপনারা ওভার ট্রেডিং কোম্পানির ক্ষতিকর এমন কিছু স্যার? রাইট, অবশ্যই ক্ষতিকর। যদি আপনি ফাইন্যান্সিং না করতে পারেন অবশ্যই ক্ষতিকর। ঠিক আছে, জি স্যার। আর যে রেশিও কমে যাবে, রেশিও বুঝতে পারছেন, ওভারঅল রেশিও কি হবে? কমে যাবে। 400 আপনার অ্যাসেট বাড়ছে, 400 লাইবিলিটি বাড়ছে, যেটা একটু আগে দেখালাম। তখন কি হবে? লিকুইডিটি পজিশন খারাপের দিকে যাবে, যে খারাপের দিকে যাবে লিকুইডিটি পজিশন, লিকুইডিটি খারাপের দিকে যাবে। তারপরে হচ্ছে আপনার ক্যাশ পজিশন দেখছেন না, 1500 থেকে 100 চলে গেছে, এবং ব্যাংক ওভারড্রাইভে চলে গেছে, নেগেটিভে চলে গেছে। আপনি ডেজ গুলো বের করলেও দেখবেন যে এরকম পাবেন যে কাস্টমার যেখানে আগে নিত 49 ডেজ, এখন হচ্ছে 59 ডেজ, মানে বেশি সময় দিচ্ছেন। বেশি সময় দিচ্ছেন বলেই আপনার সেলস অনেক বেড়ে গেছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় সাইন ওভার ট্রেডিং এর, যে আপনি কাস্টমারদেরকে লঙ্গার টাইম দিচ্ছেন। এটা হচ্ছে বড় সাইন, এই কারণে আপনার সেলস বেড়ে গেছে। বোঝা গেছে মেইন থিমটা? আর 7 নম্বর যেটা বললাম, আমাদের ক্লাসে শেষ হয়ে গেছে যদিও। 7 নম্বরে কি সমস্যা আমি বুঝলাম না, কোন জায়গাটা ভয় পাইছেন বলেন তো? 7 নম্বর নিজেই পারার কথা। স্যার ভয় পাই নাই স্যার, একটু ভিন্ন রকম মনে হলো আর কি। আমি ভিন্ন রকম, এটা ঠিক আছে। প্রথমে দেখেন আমি বলছি এখানে সেলস দেওয়া আছে আর সমস্ত খরচ সেলস এর পার্সেন্ট দেওয়া আছে, তো এইটার পার্সেন্ট বের করলে এগুলো সব বের হয়ে যাবে। ওকে, আচ্ছা, বের হওয়ার পরে দেখেন টাইম দেওয়া আছে। রিসিভেবল লাগবে হচ্ছে 2.5 মাস, 2.5 মাস লাগবে, তার মানে কি সেলস এর 2.5 মাস, সেলস কে 2.5 মাস দিয়ে গুণ করে দেন, সেলস কে 2.5 মাস দিয়ে গুণ করে দিচ্ছে রিসিভেবল। এই দেখেন সেলস আছে কত, 15 লাখ না? সেলস কত, 15 লাখ না? জি। তাহলে এটাকে আপনি 2.5 মাস দিয়ে গুণ করে দেন, বের হয়ে যাবে। বোঝা গেছে? স্যার পুরো 2.5 মাস দিয়ে গুণ করবেন, 2.5 মাস দিয়ে গুণ করবেন, 12 মাস দিয়ে ভাগ করবেন। ওকে স্যার, একটু বেটার হয় স্যার পুরো চ্যাপ্টারটা করে আমরা স্যার আগামী ক্লাসে আপনাকে প্রবলেম। ওকে, হ্যাঁ দ্যাটস, হ্যাঁ এটা খুবই ভালো হয়। হ্যাঁ, তাহলে আপনারা এই চ্যাপ্টারটা পুরোটা করেন, গত চ্যাপ্টারটা পুরোটা করেন, করে যত সমস্যা আগামী ক্লাসে বলবেন। তাহলে আগামী ক্লাসে প্রথমে প্রবলেম সলভ করব, করার পরে আমি ইনভেন্টরি সাইকেল আর ইনভেন্টরি সাইকেল বা ক্যাশ সাইকেল যেটা পারি করবো। হ্যাঁ, জি স্যার। ওকে, সবাই ভালো থাকেন, থ্যাংক ইউ। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।